টলি রিপোর্টারকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে এরকম একটা আড্ডায় ইনভাইট করার জন্য। এই সুযোগটা মাঝখানে রাকির সাথে আমার অনেকবারই ইন্টারাকশন হয়েছে, কিন্তু মাঝে সময় হচ্ছিল না, আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। তো আলটিমেটলি আজকে হলো যখন অনেকটা সময় হলো, তো খুব ভালো লাগে। কারণ আমি টলি রিপোর্টারের সাথে এর আগে বহুদিন আগে থেকে আমি যুক্ত, এর আগে আমি ইন্টারভিউ দিয়েছি বাড়ি। সেই জন্য খুবই পরিচিত একটা ফ্যামিলি। টলি রিপোর্টারের সমস্ত দর্শকদের বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টলি রিপোর্টারের যারা স্টাফ, তোমাকে বলছি, রাখি, এবং যারা যারা ব্যাক এন্ডে যারা যুক্ত প্রত্যেকে সবাই ভালো থাকুন। এবং আপনাদের যেই প্রয়াস বা প্রচেষ্টা, যেটা মিডিয়া কভারেজ থেকে শুরু করে ভাবে আড্ডা ধরে রাখা, এটা আগামী দিনে আরো এগিয়ে যাবে। অন্যতম মুখ, জনপ্রিয় মুখ বলা যেতে পারে, সৌনক দা রয়েছেন আমাদের সঙ্গে। সৌনক রায়, সৌনক দা, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের টলি রিপোর্টারের চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ। টলি রিপোর্টারের সাথে আগে আমি যুক্ত ছিলাম বহুদিন আগে। তো আবার বেশ কিছু একটা গ্যাপের পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কথা। আমাকে ইনভাইট করার জন্য এভাবে অসংখ্য ধন্যবাদ, এবং টলি রিপোর্টারের সমস্ত দর্শকদের জানাই আমার নমস্কার, আমার ভালোবাসা, এবং আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তুমি কেমন আছো একটু যদি বলো। আশা করি ভালোই আমি আছো, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, মোটামুটি সবকিছু, মানে যদিও প্যান্ডেমিক করোনা এদিকে একটা সাইকেল মধ্যে চলেই যাচ্ছে, তাও ভালো থাকতে হয়ে চলে মোটামুটি ঠিকঠাকই আছে। কাজ কিরকম চলছে এই মুহূর্তে? তো শুট ফ্রম হোম, কাজের চাপ এখন তো বহাল রয়েছে বলা যেতে পারে। একদম এখন ফুড ফ্রম হোম চলছে, তবে শুনতে পেলাম যে পরশুদিন থেকে হয়তো আবার প্রেজেন্ট হতে হ্যাঁ, পারে। ছাড়পত্র দেওয়া হয়েছে হ্যাঁ, 7 বছর দেওয়া হচ্ছে। তো জানি না এরপর কতটা কি প্রোটোকল মেনে। কিভাবে হবে, কারণ এমন ভাবেই, মানে এমনই একটা রোগ বা এমনই একটা প্যান্ডেমিক সিচুয়েশন, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, কারণ হাতের মধ্যে নেই। তবে বাড়িতে বসে থাকা তো একটা, মানে শুতে ফ্লোরে গিয়ে শুট করা আর একটা বাড়িতে বসে শুট করা, তার মধ্যে আকাশ পাতাল একদমই। তফাৎ। একদমই মিস করা পছন্দ করি। আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, যেহেতু শুট ফ্রম হোম চলছে, আহ উম, তোমার কি মনে হয় দর্শকদের মধ্যে কি একটু, ধরো যে এটা টিআরপি লিস্টে প্রথমে ছিল, সেই সিরিয়ালটা কি এই যে শুট ফ্রম হোম মানে কোয়ালিটি ক্ল্যারিটি সবকিছুর জন্য কি সেটা একটু আহ, উম, মানে টিআরপি লিস্টের নিচে আসতে পারে? বা দর্শকদের সব সিরিয়ালের ক্ষেত্রে বলছি, একই রকমই তো সবটা ব্যাপারটা হচ্ছে, মানে শুট ফ্রম হোম মানে একটা স্টিল জায়গায় দাঁড়িয়ে অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন, সেটা দেখতে একদম। আমরা অভ্যস্ত নই। তো সেটার থেকে মানে ক্ল্যারিটি সমস্ত কিছু তো ডাউন হচ্ছে, তো সেখান থেকে দর্শকদের কি কোথাও গিয়ে একটুখানি ইন্টারেস্ট ব্রেক করছে বলে মনে হয়? কি বুঝছো দেখো, এখন সেটা? আমি, মানে তুমি যেটা বললে আমি প্রচন্ড ভাবে সহমত কথাটার সাথে। কারণ হচ্ছে যেখানে আমাদের হাই এন্ড ক্যামেরাতে শুটিং হয়, যেখানে মানে শয়ে শয়ে লাইটে ফ্লোরে ভর্তি হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়িতে আমরা হয়তো সবার কাছেই আজকালকার দিনে একটা ট্রাইপড আছে, একটা হয়তো সেলফি লাইট হুম। আছে, সেলফি স্টিক আছে, এবার সবাই যে যার মতো করে সেট করে কোনোভাবে লাইট দিয়ে করছে, কিন্তু কখনোই সেই জিনিসটা একটা ফিল্মের সেটের মতো কখনোই হয় না সেটা বাড়ি। এবার বাড়িতে করতে গেলেও সেটা একটা মানে রাষ্ট্রীয় যোগ্য, সেটা কোনোদিনই একটা আর্টিস্টের পক্ষে সম্ভব নয় একা হাতে দাঁড়িয়ে, বা দুজন মিলেও সম্ভব নয় সেটা। কতজন টেকনিশিয়ান বা ডিরেক্টর মিলে যেটা ক্রিয়েট করে, সেটা একজন আর্টিস্টের পক্ষে আমার মনে হয় না সম্ভব। তো সেই জন্য সেখানে গিয়ে দেখো, কোয়ালিটি তো অবশ্যই ড্রপ করছেই, এটা মানে মেনে নেওয়া, মানে না মানার কোনো জায়গা নেই, মেনে নিতেই হবে। এবং এট টাইমস আমি নিজে দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবের, মানে মা বাবা, অনেক কাকু কাকিমা আমি যাদেরকে চিনি, তারা অনেকেই বলছে যে সিরিয়ালটা না দেখতে ভালো লাগছে, অমুক সিরিয়ালটা ভালো লাগছে না, কিরকম একটা লাগছে, এর সাথে ওর লাইট মিলছে না, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে। তো কোথাও গিয়ে ইন্টারেস্ট একটা ল্যাক করছে। এবং আমি হুম। সত্যি কথা বলতে, আমি টিআরপি লিস্টটা যখন দেখলাম, এরকম নয় যে স্টোরি খুব একটা চেঞ্জ হয়ে গেছে লকডাউনের জন্য বা প্রচন্ড ভাবে ঘুরে যাচ্ছে, সেটা একদমই না। কিন্তু এই যে ফ্যাক্টরটা, এই যে একটা বলে না যে মানে যেটা দেখা যায় সেটা কিন্তু প্রচন্ড ভাবে এফেক্ট ফেলে লোকের চোখে, হুম। পরে তার গুণ বিচার হয়, কিন্তু দেখাটা প্রচন্ড ভাবে ফার্স্ট টাইম এফেক্ট ফেলে। তো সেই দেখাটা আমার মনে হয় একটা এফেক্ট দিয়ে ফেলছে। তোমার এই মুহূর্তের প্রজেক্ট নিয়ে যদি কিছু বলো একটু।
আমার এখন যে প্রজেক্টটা চলছে সেটা হচ্ছে স্টার জলসার খেলাঘর, সন্ধ্যে 6টায় টেলিকাস্ট হয়। আহ, ওই এখানে আমার যে চরিত্রটা সেটা হচ্ছে প্যারালাল লিভ। বেসিক্যালি এই চরিত্রের নাম হচ্ছে রিতম। খুবই সফিস্টিকেটেড একটা ডিসেন্ট ছেলে, সফট স্পোকেন ছেলে, স্যাক্রিফাইস করতে ভালোবাসে। বেসিক্যালি একটা ত্রিকোণ প্রেম টাইপের দেখানো হচ্ছে। ত্রিকোণ, ত্রিকোণও বলা চলে না, মানে 4জন আছে total। দুজন ছেলে হুম দুজন হুম। মেয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এটা আমার ফার্স্ট হাউস ড্রামা। আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে একদম আসি তখন আমি ক্রাউড আর্টিস্টেরও কাজ করেছি। তো তো ক্রাউড থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট, টকি আর্টিস্ট, আমি অনেক ধরনের কাজ করেছি, কিন্তু ম্যাক্সিমামই মানে করেছি আমি হচ্ছে নয় মাইথোলজিক্যাল নয় পিরিয়ডিক্যাল। ইভেন আমার এর আগের প্রজেক্টটা যেটা ছিল কপাল কুণ্ডলে লিড হিসেবে আমি কাজ করেছি, এটা ওটাও পিরিয়ডিক্যাল ছিল। তো এই প্রজেক্টটা সিলেক্ট করার পেছনে আমার মেন কারণই ছিল হচ্ছে আমি একটা হাউস ড্রামা করবো। কারণ একটা অনেক দিন ধরে, অনেক বছর ধরে প্রায় আমি ছোট চরিত্র হোক, মাঝারি বড় চরিত্র হোক, আমি পিরিয়ডিক বা মাইথোলজির বাইরে বেরোতে পারছি না। বেরোতে মানে একটা হুম। মানে আমাদের হয়ে যায় যে কাজ পাচ্ছি পিরিয়ডের পর পিরিয়ড, ওই একটা ফ্রেজ থাকে। তো আমি ঠিক করেছিলাম যে না, এবার একটা হাউস ড্রামা করা উচিত, একটা ফ্রেশ অন্য জনের কাজ করা উচিত। তো সেই জন্য এই প্রজেক্টটা আর কি আমার সিলেক্ট করা। এখন অবধি বেশ ভালো প্রজেক্টটা, মানে ব্লুজ প্রোডাকশনের আন্ডারে প্রজেক্টটা। একটু অন্য ধরনের গল্পটা, জেনারেলি তথাকথিত যেরকম গল্প হয় তার থেকে একটু আলাদা। তো ভালো লাগছে করতে। শান্তু, পূর্ণা এদের সঙ্গে অফ স্ক্রিনে কিরকম সম্পর্ক? শান্তুর সাথে বলতে গেলে আরফিনদার সাথে আমি আর আরফিনদা একই রুম শেয়ার করি দুজনে, সেই জন্য সব থেকে বেশি সময়টা আমি আরফিনদার সাথেই কাটাই। সব বিষয় নিয়েই আড্ডা হয় অলমোস্ট, মানে সেটা জিম থেকে শুরু করে এক্সারসাইজ, গাড়ি বাড়ি, মোবাইল গ্যাজেট, বিভিন্ন ধরনের মানে ফিল্ম, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আড্ডা হয়। সেই জন্য আরফিনদার সাথে বন্ডিংটা আমার একটু অন্য ধরনের, একটা ব্রাদারহুড টাইপের আছে। আর স্বীকৃতির সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। আহ, যদিও ওর সাথে আমার স্ক্রিন স্পেসটা এখন অব্দি সেভাবে মানে অতটা আমি পাইনি, কিন্তু আগামী দিনে ওটা যত দিন যাচ্ছে ওটা আস্তে আস্তে বাড়ছে। তবে স্বীকৃতি হচ্ছে খুব ঠান্ডা, মানে ঠান্ডা মেয়ে, এক টাইম একটু একটু দুষ্টুমি করে। ওর এটা মানে ফার্স্ট কাজ, কিন্তু মানে ফার্স্ট হিসেবে ডেবিউটেন্ট হিসেবে প্রচন্ড ভালো কাজ করে। ইনফ্যাক্ট এটা আমি ওর সামনেও বলি, ও প্রচন্ড ডিসিপ্লিন, প্রচন্ড ওবিডিয়েন্ট। শান্তিপূর্ণার সাথে বন্ডিং এমনি খুবই ভালো। মানে শুধু ওদের সাথে না, আমাদের যে পুরো ইউনিটটাই আছে, ওই ইউনিটটা ম্যাক্সিমাম আমাদের যখন সিন হয়, আমাদের ইন্ডিভিজুয়াল সিন খুব কম যখন হয়। তুমি যদি খেয়াল করেছো কিনা আমি জানি না, ঠিক আছে কিনা, আমাদের বেশি হয় ফ্যামিলি ওরিয়েন্টেড। সেই জন্য ম্যাক্সিমাম টাইমই অনেকজন লোক একসাথে থাকে। সেই জন্য কি হয়, মানে গল্প আড্ডা কারো সব চললে বাকি লোকেরা মিলে আড্ডা, এটা চলতেই থাকে। তোমার অভিনয়ের জার্নিটা কিরকম ভাবে শুরু হলো সেটা একটু জানতে চাই। ইন্ডাস্ট্রিতে কত বছর হলো, কত বছর কাটিয়ে দিলে? হ্যাঁ, আমার বেসিক্যালি আমি ছোট থেকে দুটো জিনিসে কনসিস্টেন্ট ছিলাম, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে অভিনয়। তো পড়াশোনাতে মোটামুটি ভালো ছিলাম। বাবা মা চাইতো বরাবরই প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির মতন যে চাকরি করতে। আমি ইভেন হুম। যখন অ্যাকাউন্টস অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, আমি তখন সিও করছি চাইলে, কিন্তু আমি পড়ছিলাম, সিএ ক্লিয়ার করেছি, সিএ এন্ট্রান্স দিয়েছি, সিএ আর্টিকেলশিপ করছি, কিন্তু আমার কোনোদিন ইচ্ছে ছিল না যে আমি পড়াশোনাটা নিয়ে আমি কোনোভাবে এগোবো। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার এখনো মনে আছে, আমি ঋত্বিক রোশনের প্রচন্ড, মানে ঋত্বিক রোশনের গানগুলো প্রচন্ড ভাবে নাচতাম, আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিতাম আর নাচতাম। এখনো আমার কাছে সেই ফটো আছে। এবং আমি যখন মোটামুটি ক্লাস 5-6-এ উঠি, তখন আমার আহ, পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর নাটকে আমার ফার্স্ট আর কি অ্যাক্টিং করা, আমার ফার্স্ট অভিনয় করা। এবং সেখান থেকেই এক দিদির হাত ধরে, সেই দিদিটাই মানে আমাদের পাড়ারই দিদি, তিনি তখন অলরেডি একটা প্রফেশনাল থিয়েটার গ্রুপে অ্যাক্টিং করতেন বেশ কিছু বছর ধরে। তো আমি ওনাকে বললাম যে দেখো না, আমার তো প্রচন্ড ইচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো, আমি করবো। তো সেখান থেকেই আমার স্টেজ থিয়েটার করা। আমি ক্লাস 12 অব্দি করি, তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি, যে পড়াশোনার জন্য, যেহেতু মানে থিয়েটারের 2 দিন 3 দিন করে নিয়মিত রিহার্সাল দিতে হয়। তো সেই রিহার্সালটা আমি দিতে পারি না, সেই জন্য বাধ্য হয়ে ছাড়তে হয়। কিন্তু থিয়েটারটা আমি আজও মিস করি, কারণ থিয়েটার যারা করে এসেছে সেই এসেন্সটা তারা জানে যে থিয়েটারে কত বড় একটা ক্যানভাস, ওপেন ক্যানভাস, যেখানে কোনো ফ্রেমের লিমিটেশন থাকে না, যেটা আমাদের সিনেমা বা সিরিয়াল কোথাও একটা থেকেই যায়, যেটা স্টেজে থাকে না।
তো থিয়েটার করার পর ক্লাস 12 এর পর আমি বিভিন্ন স্টুডিও ঘুরতে থাকি, সবারই মতো প্রত্যেকে যেরকম করে ছোট ছোট রোলে, মানে রোল করতে থাকি আমি, ফটো জমা দিই। তখন আমার কাছে প্রপার পোর্টফোলিও ছিল না। আর আমি যে বাড়িতে বলবো যে মা বাবাকে পোর্টফোলিওর জন্য টাকা দাও, সেটাও আমি ভয়ে কোনোদিন বলিনি। এরকম নয় যে তারা হয়তো দিত না, বা আমি কোনোদিন ভয় হুম। বলিনি। আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি যেটুকু করবো আমি নিজে আর্ন করে করবো। সেজন্য আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা তার মধ্যে আমার একজন বন্ধু এখনো আছে, ইন্দ্রনীল বলে, ওই আমাকে কিছু ফটো তুলে দিয়েছিল। সেই ফটোগুলোই আমি স্টুডিও নিয়ে জমা দিতাম। সেখান থেকে কিছু টকি আর্টিস্টের কাজ পেয়েছিলাম আমি। তার আগে আমি ক্রাউডের কাজ প্রচুর করেছি। সেখান থেকে টকি করে, টকির পর আমি ক্যারেক্টার আর্টিস্ট করি, ক্যারেক্টার আর্টিস্টের পর আমি সাবমিট করি, সাবমিট পর লিড রোল করি। মানে আমার পুরোটাই হয়েছে স্টেপ বাই স্টেপ, অ্যাট এ টাইম আমার কোনোটাই হয়নি। কিন্তু আমি এর জন্য ভগবানকে ধন্যবাদ জানাই, কারণ আমি প্রত্যেকটা সিঁড়ি দেখেছি। মানে ওঠার সিঁড়ি এখনো অনেক বাকি ওঠা, কিন্তু আমি প্রত্যেকটা সিঁড়ি দেখেছি যে কিভাবে উঠতে হয় একদম ছোট থেকে। তো সেই জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল ভগবানের কাছে। এটাই আমার বেশ আমার স্টেজ থিয়েটার, যেটা আমি এখনো মিস করি প্রচন্ড, এবং আমার ইচ্ছা আছে আমি সুযোগ পেলে আবার করতে। স্টেজে যদি আমি আবারও প্রশ্ন রাখছি, হ্যাঁ? স্টেজে যদি আবারও ফিরতে পারো, আবার যদি থিয়েটার করার অপশন আসে, অপরচুনিটি আসে তোমার কাছে, তাহলে কি করবে? মানে সিরিয়াল থেকে সময়টা বার করা খুব মুশকিল হয়, যারা একেবারে রেগুলার বেসিসে সিরিয়ালে কাজ করছেন তাদের জন্য একটু টাইমটা মেনটেন করা খুব মানে ম্যানেজ করা খুব সমস্যাজনক হয়ে থাকে। তা আমি অনেকেই বলতে শুনেছি যে ইচ্ছা থাকলেও ফিরতে পারে, মানে করতে পারি না, যেহেতু অনেকখানি রিহার্সাল, অনেকটা সময় দিতে হয়। তুমি যদি এখনো সুযোগ পাও স্টেজে ফেরার, থিয়েটার করার, তাহলে কি করবে? মানে ফিরবে কি আবারও? একদমই, আমি মানে এক পা বাড়িই আছি। আমি যদি কখনো সময় পাই, মানে যেহেতু দেখো আমরা কন্ট্রাকচুয়াল আর্টিস্টরা, যেটা আমাদের হয়, আমাদের যখন তখন ডাক আসে, যখন তখন কল পড়ে, এটা তোমরাও জানো ভালো করে। তো সেই জন্য আমি অলরেডি, মানে আমি এক পা বাড়িয়ে আছি। আমি যদি এতটুকু টাইম বার করতে পারি, আমি থিয়েটারে যদি সেই অপরচুনিটি সুযোগ আসে, আবার জয়েন করবো, আবার শিখতে চাইবো। কারণ যেটা বললাম, আমি থিয়েটার এমনই একটা ক্যানভাস যেখানে কোনো অ্যাকশনের লিমিটেশন হয় না, যেখানে অ্যাক্টিং এর কোনো লিমিটেশন হয় না। ইভেন আজকের দিনে তুমি যত, মানে আমি কাউকেই ছোট করছি না, কিন্তু যত সফল অভিনেতাদের তুমি দেখবে, তারা 90% এসছে কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে। এবং হুম। থিয়েটার আমার মনে হয় কোথাও গিয়ে থিয়েটার একটা না এনরিচ করে মানুষকে। শুধু যে অ্যাক্টিং শেখায় তা না, তার মধ্যে ডিসিপ্লিনারি কিছু জিনিসপত্র, থিয়েটারে একদমই। টাইমলি ঢোকা, থিয়েটারে টাইমলি ঢোকা, প্রেজেন্ট থাকা। ইভেন একটা নতুন ছেলে যখন থিয়েটার যে কোনো গ্রুপ জয়েন করে, সেটা ছোট হোক বা বড়, সে কিন্তু প্রথমেই চান্স পায় না, সে 6 মাস, 1 বছর, হুম। 2 বছর বসে থাকে। ইভেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মতন অভিনেতাও চারবাকে জয়েন করেছিলেন যখন প্রায় 6 মাস না 1 বছর বসেছিলেন, শুধু চা দিতেন সিনিয়র। তো সেই জন্য এই হুম। যে ডিসিপ্লিনারি অ্যাকশন গুলো, বা এই ডিসিপ্লিনটা, বা এই ওবিডিয়েন্স যেটা এনে দেয় থিয়েটার, আমার মনে হয় এটার জন্য প্রত্যেকটা আর্টিস্টের কোনো না কোনো সময়, অন্তত কিছু দিনের জন্য হলেও থিয়েটারটা, মানে থিয়েটারে অ্যাক্টিং না করলে অন্তত থিয়েটার জগৎটাকে কাছ থেকে দেখা উচিত। এর পরবর্তী কাজ কি কি রয়েছে? মানে খেলাঘর তো চলছে, খেলাঘরের পাশাপাশি কি আর কোনো প্রজেক্টে কাজের কথা চলছে? না দেখো, খেলাঘরের পাশাপাশি অন্য প্রজেক্ট সেরকম কথাবার্তা চলছে না। আমি অফার পেয়েছিলাম কিছু, কিন্তু এট এ টাইম তো আমরা একটা বেশি দুটো করতে পারবো না। তো সেই জন্য সেই জায়গায় আর অন্য কাজের কথা বলে কোনো লাভ নেই। উম, কিন্তু এই লকডাউনের মধ্যে নিজেকে কাল্টিভেট করা, বা আমার কিছু নেশা আছে, মানে সেটা হচ্ছে বায়োমেকানিক্স নিয়ে আমি খুব পড়তে ভালোবাসি। আহ, যে কোনো টেকনোলজিক্যাল গ্যাজেট যদি সেগুলো বেরোয়, সেটা নিয়ে আমি পড়াশোনা করতে ভালোবাসি। তো এভাবে নিজেকে বিজি রাখছিলাম। কিন্তু অন্যান্য কাজ বলতে সেরকম পার্টিকুলারলি কোনো কাজের কথা হচ্ছে না, কারণ যেহেতু আমি এই সময় কাজের কথা বলে মানে অন্য কাজ কিছু করতে পারবো না সেইভাবে। তো সেই জন্য কোনো কাজের কথা নেই। তবে ভবিষ্যতে অবশ্যই মানে আরো বড় পর্দার পর্দার দিকে আমার প্ল্যান আছে, বা ওয়েব সিরিজের দিকে। তো দেখা যাক কতটা কি হয়। তুমি এই মুহূর্তে যে চরিত্রটা করছো খেলাঘরে, হুম। সেটা নিয়ে যদি একটু বলো। তুমি একটুখানি বললেছো, খেলা, একটু বেশি হ্যাঁ করে একটু হ্যাঁ, ইলাবোরেটলি বলো। আচ্ছা, খেলাঘরে যে চরিত্রটা, সেটা, সেই চরিত্রের নাম হচ্ছে রিতম। রিতম চরিত্রটা মানে আজকালকার দিনে দাঁড়িয়ে দেখতে গেলে মানে প্রচন্ড দরকার এরকম চরিত্রের আমাদের সমাজে, কিন্তু দেখা খুব কমই যায়।
সেলফলেস, প্রচন্ড স্যাক্রিফাইস করছে অন্যের জন্য, সেটা বন্ধু হোক, ফ্যামিলি হোক, সবার জন্য স্যাক্রিফাইস করছে, প্রচন্ড সফট হার্টেড, সবার জন্য ভাবে, মানে নিজেকে পিছিয়ে রেখে, নিজের যদি অনেক মানে বাধা বিপত্তিও আসে, নিজেকে পিছিয়ে রেখে সবার জন্য ভাবে, প্রচন্ড পজিটিভ, সবসময় প্রচন্ড পজিটিভ সাইডটা দেখে, অপটিমিস্টিক, প্রচন্ড পেসিমিস্টিক একেবারেই নয়। আর চরিত্রটা যত দিন যাচ্ছে, চরিত্র মানে অনেক শেড আছে। ইভেন আজকেও আমার শুট ফ্রম হোম ছিল চরিত্রটা, তো আজকে আর একটা শেড বেরোলো। তো যত দিন যাবে এই চরিত্রটার আশা করছি আরো আস্তে 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 শেড গুলো রিভিল হবে। এখনো অব্দি বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টারটা। আমি এরকম ক্যারেক্টার পড়িনি জেনারেলি, যেরকম তথাকথিত হাউস ড্রামায় হয়ে থাকে, যে হিরো বা প্যারালাল লিডের যে ছেলেরা বা হিরোরা যারা পড়ে, তারা ওই আর কি রোমান্টিক একটা ব্যাপার, সেটা এখানে একেবারেই নেই। রোমান্টিসিজম আছে রিতমের মধ্যে, কিন্তু রোমান্টিসিজমটা শান্টু আর পূর্ণার প্রতি ওর যে রোমান্টিসিজমটা, সেটা পূর্ণার ভালো থাকা, এরকম নয় যে ওর সাথেই পূর্ণাকে থাকতে হবে। এইটা নিয়েই হচ্ছে চরিত্রটা, মানে একটু নতুনত্ব, সেলফলেস, যেটা আমাদের সমাজে আজকালকার দিনে খুবই কম দেখা যায়। খুব দুঃখের সাথেই বলছি, কিন্তু প্রচন্ড ভাবে দরকার। এই যে লকডাউন হয়ে গেল, সিরিয়াল তখন কোন মানে কোন কি বলবো, মানে তোমার রহস্যভেদ কি করছিল আর কি, কোন দিকে টার্ন নিচ্ছিল ব্যাপারটা, যেখান থেকে বন্ধ হলো, দর্শক কি দেখছিল, এবং সেখানে কি কোনো রকম রহস্য উন্মোচন হবে, এরকম কোনো ব্যাপার ছিল? দেখো, রহস্য উন্মোচন হবে বলতে, তোমার লকডাউনের মধ্যে যে শুট গুলো হয়েছে, মেনলি মূলত শুট ফ্রম হোমই হয়েছে। তার মধ্যে যেগুলো প্রথম দিকে যে ব্যাংকিং ছিল, সেই দিকে খুবই খারাপ। শুট ফ্রম হোমে সেরকম খুব একটা, আচ্ছা, হ্যাঁ, তো প্রথম থেকেই বলছি, প্রথম দিকে যে তোমার লকডাউন হওয়ার মানে শুরু হওয়ার পর মূলত যে এপিসোড গুলো দেখানো হয়েছে, সেগুলো মেনলি ব্যাংকিং ছিল প্রথম কিছু দিনে। কিন্তু তারপর যে এপিসোড গুলো হয়েছে, সেগুলো খুব একটা যে রহস্যভেদ হয়েছে তা আমি বলবো না। কিন্তু এবার যে টেলিকাস্ট গুলো হয়তো কালকে বা পরশু, আগামী 2-3 দিনে যেগুলো দেখা যাবে, কিছু না কিছু রহস্যভেদ হবে। এবং লকডাউনে যেহেতু শুট ফ্রম হোম করতে হচ্ছিল আমাদের সবাইকেই, অনেকটা স্ক্রিপ্টও কিছুটা ডিলে হয়েছিল। প্রত্যেক প্রজেক্টের ক্ষেত্রেই হচ্ছে, কারণ যেটা ফিল্ডে থেকে করা সম্ভব শুটিংটা, সেটা বাড়ি থেকে করা সম্ভব নয়। সেই জন্য অনেক মানে স্ক্রিপ্ট রাইটারদেরও স্ক্রিপ্ট অনেকভাবে একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল, ঘোরাতে হয়েছিল। তবে এটা বলতে পারি যে লকডাউনের পর বেশ ভালো ভালোই টুইস্ট আসবে খেলা করে, খুব আনএক্সপেক্টেড টুইস্ট। এবং রিতমের দিক থেকে প্রচন্ড হয়, মানে আমার ক্যারেক্টারটার দিক থেকে, যেটা আমি আজকেই শুট করেছি, যেটা আমি নিজেও এক্সপেক্ট করিনি, মানে আমি জানতামই না যে এরকম একটা আসবে টুইস্ট। সেটা আমি বলবো না, সেটা টেলিকাস্টে দেখতে পাবে সবাই। এই মুহূর্তে যেহেতু সবকিছু বন্ধ, আস্তে আস্তে শুরু হচ্ছে আবারও, যেহেতু নির্দেশিকা জারি হয়েছে, সবকিছু শুরু হবে খুব তাড়াতাড়ি। এই এই যে এতগুলো দিন, গত বছর একটা দীর্ঘ লকডাউন, এবছরে আবার বেশ কিছুদিনের লকডাউনে শুটিং বন্ধ, এতে যে ইন্ডাস্ট্রির একটা ক্ষতি তো অবশ্যই, মানে সব রকম কাজের ফিল্ডে একটা করে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, ইন্ডাস্ট্রিটাও কিন্তু হয়েছে। কারণ আমরা যেটুকু জানি, এখানে কোনো রকমের মাস মাইনে নেই শিল্পীদের, তারা একদম। কিন্তু কোনো মাস মাইনে পেয়ে কাজ করেন না। সেখানে শিল্পী থেকে শুরু করে, মানে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকে এই যে একটা সংকটকালীন সময়, এবং তুমি যে এই ইন্ডাস্ট্রির একজন অংশ, সেই হিসাবে কি বলবে? দেখো, ব্যাপারটা প্রচন্ড ভাবে দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু সিচুয়েশনটা এমনই একটা সিচুয়েশন, সিচুয়েশনটা প্রচন্ড ভাবে দুঃখজনক। কিন্তু এমনই একটা সময়, এটা কারোর হাতে নেই, পুরোটাই হাতের বাইরে। সেই জন্য কষ্ট হলেও, দুঃখ হলেও, অনেকেরই অনেকভাবে কষ্ট হচ্ছে জীবিকা নির্বাহ করার। কষ্টটা তো প্রচন্ড ভাবে, যেহেতু যেটা বললে মাস মাইনে এখানে নেই, মানে ম্যাক্সিমাম লোকই এখানে 90% বা 80% লোকই কাজ করে হচ্ছে পার ডে বেসিসে। যেদিন কাজ করবে সেদিনকার টাকাটাই সে পাবে। ইভেন মানে এটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ইন্ডাস্ট্রি রুল এটা। এখানে সেভাবে কোনো মাস মাইনে হয় না, গ্র্যাচুইটি হয় না, বা প্রভিডেন্ট ফান্ড হয় না, যেটা চাকরির ক্ষেত্রে দেখে থাকি আমরা। তো সেই জন্য দেখো, এই সময়টায় আমার আমার মনে হয় যে যাদের একটু আপার হ্যান্ড আছে, যাদের ইনকাম লেভেলটা একটু বেটার, যাদের ইনকাম স্ল্যাবটা একটু উপরে, তাদের পাশে থাকা দরকার।
আমি আমার সাধ্যমতো আগের বছরও কিছু জনের পাশে থাকার চেষ্টা করেছিলাম, এবছরও ছিলাম, এবং আমি এরকম অনেকজনকেই চিনি যারা থাকার চেষ্টা করেছে। সবারই সামর্থ্য বা রিসোর্সেস লিমিটেড, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি জানি অনেকেরই হয়তো মানে খুব বেশি করে সেভিংস থাকে না, কিন্তু তার মধ্যেও যেটুকু সেভিংস থাকে হয়তো তার থেকে তার নিজের কিছু প্ল্যান থাকে, তার ফ্যামিলির জন্য কিছু প্ল্যানিং থাকে। কিন্তু আমি বলবো এই প্যান্ডেমিক সিচুয়েশন বা এরকম সিচুয়েশনে যদি নিজের প্ল্যানিংটাকে একটু পিছিয়ে রেখে বা নিজের ফ্যামিলির প্রতি যে কমিটমেন্ট বা দায়বদ্ধতাকে একটু পিছিয়ে রেখে যদি ইন্ডাস্ট্রির লোকেদের জন্য, যারা আমাদেরই আর একটা পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে ভগবান যারা হেল্প করবেন তাদের আরো ডবল ভাবে হেল্প করবেন, এটা আমার মনে হয়। তো সেই জন্য দেখো, এটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখানে স্টেশনারি কেউ কাজও করতে পারবে না, আর এরকম নয় যে ইন্ডাস্ট্রি খোলা রাখতে পারবে। তো মানে এটা কিছু করারই নেই, এমন একটা টালমাটাল সময়, সেখানে খুললেও বিপদ, না খুললেও বিপদ। উম, এবার যতটুকু হাতে হাত মিলিয়ে 10 জনে মিলে সাহায্য করে বেঁচে থাকা যায়, সার্ভাইভ করা যায়, সেটাই আমাদের দেখতে হবে। আমার মনে হয় এর থেকে বেটার উপায় এই সিচুয়েশনে হয় না। শুটিং ফ্লোরকে কতটা মিস করছো এই মুহূর্তে? কারণ ওটা শুটিং, তোমাদের এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি, একটুখানি ইন্টারাপ্ট করছি, এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা যখন মাঝে মধ্যে আমি যখন যাই কভারেজে, তো তোমরা তো ওইখানেই সারাটা দিন, সকাল থেকে রাত অব্দি, আর সকাল 8টা থেকে রাত 8টা খুব সম্ভবত হ্যাঁ, আমাদের আমাদের দেখো বেসিক্যালি এতখানি যখন সময় কোনো কাটাও। কোনো প্রজেক্ট আমাদের যখন শুরু হয়, আমরা কিন্তু বেসিক্যালি বাড়িতে প্রচন্ড কম সময় থাকি। মানে আমরা শুধু বাড়িতে আসি রাত্রে ঘুমানোর হুম। জন্য। তারপর আবার সকালবেলা উঠে চলে যাই। এবার রাত্রিবেলা ঘুমটাও ভালোভাবে হয় না, সকালবেলা মেকআপ নিতে নিতে কেউ ঘুমিয়ে পড়ছে, কেউ মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়ছে। এবং যথারীতি সবাই মিলে সারাদিন যদি 14 ঘন্টা 16 ঘন্টা সবাই একসাথে থাকে, তো যথারীতি একটা ফ্যামিলি মতন হয়েই যায়, মাসের পর মাস, বছরের পর বছর। সেই জন্য ওই যে একটা বন্ডিংটা বা ফ্লোরে, ফ্লোরে প্রচন্ড মজা হয়, প্রত্যেকটা ফ্লোরেই মজা হয়। শুটিং এর ফাঁকে কোনো শর্ট হচ্ছে, শর্ট হতে হতে কেউ হয়তো কোনো একটা এনজি দিল, খুব মজার এনজিটা হয়তো কোনো খুবই মজার কোনো একটা ডায়ালগ বলতে গিয়ে ফাম্বেল, এমন ভাবেই ফাম্বেলটা হলে প্রচন্ড ভাবে মজা। সেই এই যে মেমোরিজ গুলো ছোট ছোট, এই মেমোরিজ গুলো প্রচন্ড ভাবে মিস করে। এবং সেটে যেতে যেতে কি হয়, সেটের না একটা, মানে এটা আমার মনে হয় সেটের না একটা নেশা হয়ে যায় যাওয়া। তো যখন লকডাউন আগের বছরও হয়েছিল, যখন এবছরও হয়েছিল, তো প্রথম যখন লকডাউনটা প্রথম প্রথম হয়, মানে হয় এই কারণেই বলছি কারণ কনজিকিউটিভলি 2 বছর হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি অলরেডি আমরা। লকডাউন যখন ঘোষণা করা হয়, তখন আমাদের মনে হয় প্রথম 1-2 দিন যে প্রচন্ড রিলিফ, যে ঠিক আছে বাবা, 14 ঘন্টা 16 ঘন্টা কাজের থেকে একটু মুক্তি পাবো, একটু রেস্ট পাবো। অবশ্যই সেটা সবারই দরকার, কিন্তু সেটের যে কিছু মজা, কিছু ওই যে বন্ডিং, ইভেন খাবার নিয়ে গেলে সবাই মিলে শেয়ার করে খাবার খাওয়া, বিকেলবেলা বসে চা সিঙ্গারা স্ন্যাক্স খাওয়া, আড্ডা মারা, এইটা কোথাও না কোথাও কি একটা নেশার মতো হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্লোরের চা, 2-3 বার যদি সারাদিনে চা যদি না খায়, আমি এরকমও আর্টিস্টদের চিনি আমার থেকে জুনিয়র বা সিনিয়রও, যারা চা খেতে নিন, তারা ফ্লোরে এসে শুটিং ফ্লোরে এসে তাদের চায়ের নেশা হয়ে গেছে। তো এই যে নেশার ব্যাপারটা, এইটা, এই বন্ডিংটা, এটা প্রচন্ড ভাবে মিস করা, এটা মানে এটা অল্টারনেটিভ কিছু হয় না। শুটিং ফ্লোরে এত কিছুর মধ্যে, মানে এত টুকটুক করে অনেক কিছু শেয়ার করলে, এই শুটিং ফ্লোরে মনে রাখার মতো, সব থেকে মনে রাখার মতন কোনো ঘটনা আছে যেটা শেয়ার করা যায়? মানে আমরা শুনতে চাই সেরকম কিছু। শুটিং ফ্লোরে আমার এই মুহূর্তে যেটা, অনেক ঘটনাই আছে। আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, আমি যখন কপালকুণ্ডলা শুটিং করছিলাম, যখন একদম প্রথম দিকে, তখন কপালকুণ্ডলা শুরু হয়েছে হয়তো হার্ডলি 2 মাস 2.5 মাস এরকম হবে। তখনও আমি অত বড় সেটে টেকনিক্যালি অতটা সাউন্ড আমি ছিলাম, এটা মানতে কোথাও দ্বিধাবোধ নেই আমার, তখন অত আমি সাউন্ড ছিলাম না। তো একটা জায়গায় আমার এখনো মনে আছে ক্লোজ শট নেওয়া হচ্ছে, যেখানে পেছনটা অনেকটা ফাঁকা ব্যাকড্রপ, ইভেন অনেকগুলো ডায়লগ বলে আমার পার্টটা ছিল, লাস্ট ডায়লগটা বলে আমি আউট হয়ে যাবো কোনো একটা দিকে। ডিরেক্টর আমাকে বলেও ছিল যে এই দিকে আউট হবি, বাট সামহাও আমি ভুলে গেছিলাম যে কোন দিকে আউট হবে। এবার ডায়লগটা বলে আমি দাঁড়িয়েছিলাম, যখন আমাকে বললো যে আউট আউট হয়ে যায়, তখন আমি ফ্রেমের ভেতর দিক দিয়ে আউট হয়েছি স্ট্রেট। তখন আমাকে দেখা যাচ্ছে যে ব্যাকড্রপে আমি মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো ফ্রেম চলছে, চৈতালিদি ছিলেন, চৈতালি ওদিকে সবাই চেনো তোমরা, চৈতালিদি ডায়লগ বলছিলেন। আমি অলরেডি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন ডিরেক্টর বলছে যে আরে, মানে আস্তে আস্তেই বলছে যেহেতু ডায়লগ
বলছে চৈতালি যে বসে যা বসে যা বসে যা। আমি তখন ফ্রেমের মধ্যেই মানে ওই ধুতি টুতি নিয়ে পাঞ্জাবি পরেই আমি বসে পড়েছি, আমি ভেবেছি যে ফ্রেমে আসবেই না। তো ওটা প্রচন্ড একটা মানে মেমোরেবল মোমেন্ট ছিল। তারপর মেমোরেবল মোমেন্ট বলতে কপালকুণ্ডলের ফ্লোরে প্রচন্ড ঘুম, মানে ওই প্রজেক্টটা করার সময় এতটাই হেক্টিক গেছিল, আহ, ঘুম একেবারেই হতো না। যেহেতু আমার দুজন বউ ছিল, সব সিনেই আমি থাকতাম, মানে সর্বঘাটে কাঁঠালি করার মতো সব সিনেই আমি থাকতাম। মানে ফার্স্ট বউয়ের সাথেও সিন হচ্ছে আমি, সেকেন্ড বউয়ের সাথেও সিন হচ্ছে আমি, সবার দেখলাম প্যাক আপ হয়ে যাচ্ছে, একমাত্র আমি সেই সকাল 6:30-7টায় যাচ্ছি, বেরোচ্ছি হচ্ছে 9টা, এরকম একটা ব্যাপার। তো আমি যখনই সময় পেতাম ঘুমোতাম। আর আমার ঘুমানোর পার্টনার ছিল হচ্ছে দেবজ্যোতি, যাকে তোমরা এখন খেলনায় মনীষের চরিত্রে দেখছো। আর তাছাড়া তো তোমার মানে খাওয়া দাওয়া আছে। আমি সকালবেলা গেলে আমি ওখানে পুশ আপ মারতাম, ব্যায়াম করতাম, যতটা পারতাম ব্যায়াম করতাম, কারণ তখন কপালকুণ্ডলা করার সময় আমি খুব একটা জিম করার সময় পেতাম না, কারণ এতটাই হেক্টিক শিডিউল ছিল আমার। আমি ওই কিছু মাস আমি জিমে যেতেই পারি। তো স্মৃতি বিভিন্ন ধরনেরই আছে, কিন্তু আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে, যখন আমি ফ্রেমের ভেতর দিয়ে দৌড়ে গিয়ে টুক করে নিচে বসেছিলাম, তখন আমার ফ্রেমে দেখা যাচ্ছিল ধুতি টুতি কুঁচকে নিয়ে পাঞ্জাবি আমি বসে আছি, তখন রাস্তায় বাধ্য হয়ে শর্ট কাটতে হয়েছে। এত মজার ঘটনা, এত কিছুর মধ্যেও একটা কথা খুব সবসময় এই অভিনয় জগতের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদেরকে সবসময় হয়তো তারা করে, সিনিয়র বা যারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, বহু বছর কাজ করছেন, তাদেরকেও হয়তো করেন, সেটা হচ্ছে কি অনিশ্চয়তা। এই পেশায় ভরপুর অনিশ্চয়তা রয়েছে। 6 মাস তোমার কাজ থাকতে পারে, তুমি প্রচুর লাইমলাইটে হয়তো থাকবে, তুমি হয়তো খবরের শিরোনামে থাকবে, কিন্তু এমনও হতে পারে আবার 6টা মাস তোমার কাছে কাজ থাকলো না, তোমার হয়তো দর্শক কোথাও গিয়ে ভুলে গেল। একদমই একদমই, এটা তো মানে এই এই এটা খুব বাস্তব। তো এইটাকে কিভাবে, মানে এই ব্যাপারটা যদি আসে তোমার, তো তুমি কিভাবে কাটিয়ে উঠবে? দেখো, প্রথমেই বলি, যারা যে কোনো শিল্পের সাথে যুক্ত, শুধু অভিনয় নয়, শুধু ডিরেকশন নয়, নাচ, গান, আঁকা, হুম। আবৃত্তি, যে কোনো শিল্পের সাথে যুক্ত, আমি নিজে পার্সোনালি ফিল করেছি আহ, তারা সামহাও কোথাও গিয়ে পাগল হয়। কারণ যারা শিল্পী হয় আমি দেখেছি, তারা পাগল না হলে তারা শিল্পী হয় না। আমি মানে আমি এটা নিজে নোটিস করেছি। ইভেন আমি এটাও দেখেছি, যারা ম্যাক্সিমাম যারা আর্টের সাথে যুক্ত হয়, তারা নকটার্নাল হয়, তারা প্রচন্ড ইনসোমনিয়াক হয়। আমি দেখেছি তাদের ব্রেন বেশি কাজ করে হচ্ছে রাত্রিবেলা। আমি জানি না এটা মানে হতেও পারে আমি ভুল, কিন্তু এটা আমার অবজারভেশন। তো সেই জন্য যেখানে প্রত্যেকটা মানুষই নিজের মতন করে পাগল হয়, কিন্তু শিল্পীদের একটা আলাদা ব্যাপার থাকে সেখানে। সেই জন্য এই যে অনিশ্চয়তাটা নিয়ে বললো, লোকে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে, আজকালকার সমাজে দাঁড়িয়ে, লোকে সবসময় একটা চাকরি ছিল, সেটা যদি খুব কম স্যালারিরও হয়, কিন্তু সে চাকরিটা করবে, কারণ জানি যে মাসের শুরুতে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা আমার ঢুকবেই, অন্তত আমি মানে ডাল ভাতটা খেতে পারবো। সেটা কিন্তু আমাদের নেই। তো এটা কেন নেই? কারণ আমি মনে করি যে এই যে পাগলামোটা কাজের প্রতি, বা যে কোনো শিল্পীর যে সেই শিল্পটার প্রতি পাগলামোটা, এই পাগলামোটাই কিন্তু তাকে বাঁচিয়ে রাখে। ইভেন মানে এটাই হচ্ছে তার সার্ভাইভেলের উপায়। সেখানে দেখো দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রপারলি, মানে এর উপায় যদি আমাকে জিজ্ঞেস করা, আমি বলবো যে প্রপারলি যে যতদিন আর্ন করছি, যেটুকু আর্ন করছি সবাই, সেটা সেভিংস করা উচিত। যদি আমি নিজে একদমই করতে পারি না, সেভিংস করা উচিত সেটার। আহ, আর আমি ইদানিং দেখছি যে একটা মানে আমি প্রচুর এরকম মেসেজ পাই ছোট ছেলে মেয়েদের যারা অভিনয়ে আসতে চায়। আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের পড়াশোনা পড়াশোনা মানে অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আসো। কারণ এটা হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু মানে হুম। আমি এটা মানি, আমি খুব সোজা সাপটা স্ট্রেট কাটি কথা বলি। ইভেন এটা মানে নাসিরুদ্দিন শাহও বলেছিলেন, যদি ওনার ইন্টারভিউকে ফলো করে পরে পরে জানতে পারবে, যে একটা পড়ালেখা অভিনেতা আর একটা আনএডুকেটেড অভিনেতার মধ্যে কিন্তু তফাৎ। শুধু অভিনেতা না, তুমি যে কোনো মানুষের যে কোনো ফিল্ডেই তুমি তার অ্যাপিয়ারেন্স, তার কথা বলা দেখে তুমি বুঝতে পারবে কি এডুকেটেড কি আনএডুকেটেড। কিন্তু অবশ্যই শিল্পর জন্য সেই এডুকেশনটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা আহ, পেছনের পায়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিন্তু কোথাও গিয়ে পড়াশোনা এমনই একটা জিনিস, যে কোনো ফিল্ডে তোমার তোমার কাজে লাগে, আমি মনে করি। সেই জন্য এই যে অনিশ্চয়তা, মানে অনিশ্চয়তা নিয়ে যে বাঁচাটা, আমার মনে হয় শিল্পীদের যে পাগলামোটা, সেই পাগলামোটার থেকেই অনিশ্চয়তার জীবন বেছে নেওয়া। এবং এই অনিশ্চয়তাটাতেই মানে নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে মজা। এর মধ্যে একটা দেখো স্ট্রাগল থাকে,
সবসময় একটা চিন্তা, শিল্পীরা মাথায় চিন্তা নিতে ভালোবাসে, আমি এটা দেখেছি। তারা যদি টেনশনে না থাকে, আমার এরকম প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচন্ড স্মুথ এবং লাইফ যাচ্ছে, এক্সপেরিমেন্ট। প্রচন্ড, হ্যাঁ প্রচন্ড স্মুথ লাইফ যাচ্ছে, প্রচন্ড ভালো আছে, কোনো চিন্তা নেই। মানে ওদের খুঁতখুত খুঁতখুত করে যে কিছু নেই কেন, ঠিক আছে, কিন্তু ওইটা একটা সহ্য করার স্ট্যামিনা, সেই স্ট্যামিনাটা হয়তো কোথাও গিয়ে চলে আসে। সেই জন্য দেখো, প্রত্যেকের লাইফ হ্যান্ডেল করা বা নিজের কেরিয়ার হ্যান্ডেল করার নিজের উপায় থাকে। কেউ হয়তো অল্টারনেট প্রফেশন নিজের জন্য রাখে কিছু, কেউ তার হায়ার স্টাডিজ করে রাখে, যাতে পরবর্তীকালে বাই চান্স যদি কিছু না হয় সে সুইচ করতে পারে। এবার বিভিন্ন এক একজনের এক একটা উপায় থাকে, এটা ডিপেন্ড মানে ভ্যারি করে পার্সন টু পার্সন। কিন্তু অনিশ্চয়তার জীবন বেছে নেওয়ার একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে শিল্পর প্রতি পাগলা হওয়া। একদমই তাই। আমি এর পরে যেটা তোমাকে জিজ্ঞেস করব ভাবছিলাম সেটা হচ্ছে, তুমি সাহিত্য মানে সাহিত্যমূলক সিরিয়াল সেখানেও কাজ করেছো, তুমি এমনি গল্প সেখানেও কাজ করছো। তো তোমার সেখান থেকে কোনটাকে বেশি মানে তুমি বেশি, তোমার ভালো লাগে কোনটা? মানে তুমি কি আগামী দিনে সাহিত্য কেন্দ্রিক কোন রকমের গল্প পেলে সেখানে বেশি ইন্টারেস্ট শো করবে? মানে সেখানে আরো বেশি রিসার্চ থাকে, পড়াশোনা থাকে, সবটাই থাকে, তো সেই অনুযায়ী পুরো টিমকেই মনে হয় পড়াশোনাটা করতে হয়। একদম। দেখো একদমই সাহিত্য, করতে হয়। হ্যাঁ সাহিত্য নিয়ে যখন কোনো কাজ হয়, বেসিক্যালি সেটা নিয়ে না প্রচুর স্টাডি করতে হয়। কিন্তু একটা কথা সত্যি, যে আজকালকার দিনে দাঁড়িয়ে না সাহিত্যর নিয়ে যে প্রজেক্ট গুলো হয়, এটা আমার মানে মিডিয়ায় বলতে কোনো দ্বিধাবোধ নেই, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে গিয়ে ডিস্টরশন হয়ে যায়, যেটা একদমই ভালো লাগে না। যেটা যারা সাহিত্য সত্যি ভালোবাসে বা যারা ফলো করে, যারা পড়ে, তাদের কাছে এটা প্রচন্ড হুম। একটা বড় দুঃখের জায়গা, একটা আঘাতের জায়গা। এই ডিস্টরশনটা কিন্তু কোথাও গিয়ে, এই ডিস্টরশনটা লোকে এই জিনিসটাও বোঝে না অনেক সময় অডিয়েন্স, যে ডিস্টরশনটা কিন্তু বইয়ের পাতা থেকে যখনই টেলিভিশনের পর্দায় বা সিনেমার পর্দায় আসছে, তখন একটা মিনিমাম পার্সেন্টেজের ডিস্টরশন হবেই, কারণ এক্স্যাক্টলি যেটা বইতে আছে সেটা কখনোই হবে না। পর্দায় দেখানো সম্ভব সম্ভব হয় না, সেটা কখনোই এক্সিকিউশন হয় না। ইভেন তাছাড়া আরো অনেক ফ্যাক্টর থাকে, একটা এন্টারটেনমেন্টের ব্যাপার থাকে, এন্টারটেনমেন্ট ফ্যাক্টর থাকে একটু একটা রং না একটা চড়ালে হয়ও না। একদমই সেটা, মানে যখন রিয়েলিজম মানে রিয়েলিস্টিক করে দেখাতে হয়, তখন একটু এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটাকে অ্যাড করতেই হয় সেখানে দাঁড়িয়ে। তো সেই হুম। জন্য আমার কাছে যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি সাহিত্য বা হাউস ড্রামার মধ্যে যদি বলো, তাহলে আমি অবশ্যই বলবো সাহিত্য। কারণ হচ্ছে সাহিত্যমূলক কাজ থেকে যে শিক্ষাটা নেওয়া যায়, যা শেখা যায়, ইভেন নিজের ভাষার ওপর দখল, নিজের চলন বলন, হাঁটা চলা সবকিছু, আহ, যে রিসার্চ ওয়ার্কটা করতে হয়, যে নিজের ওপর যে খাটনিটা খাটতে হয়, সেটাকে না প্রচন্ড এনরিচ করে দেয় একটা আর্টিস্ট। তারপর যখন সে কোনো হাউস ড্রামা করতে চায় বা যে কোনো ড্রয়িং রুম ড্রামা করতে চায়, ড্রয়িং রুম ড্রামা যে ইজি প্রচন্ড সেটা আমি বলবো না, বলছি কিন্তু ড্রয়িং রুম ড্রামা একটা সার্টেন অ্যাসপেক্ট ধরেই এগোয় সবসময়। তার গল্প যাই হোক না কেন, একটা সার্টেন অ্যাসপেক্টেই এগোয়, কিন্তু সেটা কিন্তু সাহিত্য গল্পগুলো এগোয় না। কারণ যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট হয়, প্রত্যেকটা লেখকেরই লেখার লেখন ধরনও আলাদা। সেজন্য আমি এনিডে সাহিত্য প্রেফার করব শিক্ষামূলক। যদি কেউ শিখতে চায়, তাহলে মানে আমি তো অ্যাটলিস্ট শিখতে চাই, আমি যদি আবার সাহিত্যের কাজ পাই আমি আবার করবো, মাইথোলজির কাজ পেলেও করবো, যদি ভালো স্ক্রিপ্ট হয় অবশ্যই করবো। ইভেন আমি মাইথোলজি আগে করেওছি, কিন্তু যদি আবারও হয়, আমি শিক্ষা যদি শেখার ইচ্ছে কারোর থাকে, তাহলে আমি অবশ্যই বলবো সাহিত্যমূলক কাজ করতে। আর ড্রয়িং রুম ড্রামা হচ্ছে এন্টারটেনমেন্ট, ডে টু ডে প্র্যাকটিসের জন্য ড্রয়িং রুম ড্রামা প্রচন্ড ভালো, মানে নেট প্র্যাকটিস কাইন্ড অফ জিনিস হচ্ছে ড্রয়িং রুম ড্রামা। প্রত্যেক দিন শুটিং থাকবে, স্ক্রিপ্ট থাকবে, ডায়লগ থাকবে, প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের সিচুয়েশন, সেখানে মজা থাকবে, রাগ থাকবে, দুঃখ থাকবে, সবকিছু থাকবে, একটা কাইন্ড অফ নেট প্র্যাকটিস সেখানে। একদমই তাই। আমি এরপরে যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে কি, এই মুহূর্তে প্রচুর ইনস্টিটিউট আমরা দেখতে পাই শহরে, সেখানে এরকম অ্যাড দেওয়া হয় যে 6 মাস 1 বছরে অভিনয় শেখানো হবে। তো যেহেতু ধরো এরকম আমি যে কাজটা করছি সেটাও তো একটা পারফরমেন্স, তো সেইখান থেকে আমার মনে হয় এরকম ভাবে কাউকে কি শেখানো যায়? ভেতরে যদি সত্তা না থাকে, 6 মাসে কাউকে অভিনয়টা শেখানো যায়? মানে আমি যদি বলতে না পারি, তাহলে কি আমাকে বসিয়ে দিলে আমি কথাটা বলতে পারবো? দেখো ইনস্টিটিউটের নামে এখন অলিতে গলিতে ইনস্টিটিউট, এখন
তুমি কি মনে করো যে এই ইনস্টিটিউট গুলো যেগুলো করছে, মানে 6 মাসের অভিনয় শেখানো বা কিছু, এটা কতটা মানে ভিত্তি আছে, ভিত্তিমূলক এটা কি? একদমই একদমই ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন আমায় যদি কেউ জিজ্ঞেস করে। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে অলিতে গলিতে ইনস্টিটিউট, অ্যাক্টিং ইনস্টিটিউট, এত অ্যাক্টিং ইনস্টিটিউট আছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এত ডিরেক্টর নেই বা এত আর্টিস্ট নেই যে শেখাবে কি। এরকম মানে রেশিওতে অ্যাক্টিং ইনস্টিটিউট এখন গ্রো করছে। তার মধ্যে হয়তো 50% 40% দেখা যাচ্ছে ফেকও বেরোচ্ছে। তবে আমি যেটা সাজেস্ট করি অনেককেই, এরকম আমি প্রচুর মেসেজ পাই, ইভেন আমার মতো অনেকেই পায় যে দাদা অভিনয় করবো অভিনয় করবো। আমি সবাইকে, আমি আজ অব্দি কাউকে আমার মনে পড়ছে না যে আমি বলেছি যে এবং ভাই তুমি ট্র্যাপেও পড়ে এগুলো করতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্র্যাপে পড়ে। এবং মানে মানে যে ট্র্যাপটায় ওরা পড়ে, আমার মনে হয় যারা ভর্তি হতে যাচ্ছে তারা যদি একটু রিসার্চ ওয়ার্ক করে যায়, তারা যদি একটু ঝাঁপিয়ে না পড়ে হুট করে, তারা যদি একটু খোঁজ খবর নিয়ে যায়, তাহলে নিজেরাও বাঁচবে এবং আরো 10 জনকেও বাঁচাতে পারবে, এবং এই যে ট্র্যাপ গুলো সেগুলোও বন্ধ হবে। আমার এখনো অব্দি মনে পড়ছে না যে আমি আজ অব্দি কাউকে বলেছি যে ভাই তুমি কোনো অ্যাক্টিং ইনস্টিটিউট জয়েন করো। বরঞ্চ যে আমায় বলেছে যে দাদা এই ইনস্টিটিউটটা ভালো, আমি বলছি ভাই আমি ইনস্টিটিউটের ব্যাপারে, কোনো ইনস্টিটিউটের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না। তুমি যদি শিখতে চাও অভিনয় বা ডিরেকশনও তুমি, বা লাইটের কাজও তুমি যদি শিখতে চাও, বা যে কোনো জিনিস, তুমি থিয়েটার জয়েন করো, তুমি যাত্রা করো তাও, তুমি যাত্রা করো তাও ভালো, যেখানে তুমি শিখতে পারবে, যেখানে জেনুইনলি হ্যাঁ তোমায় ধৈর্য ধরতে হবে, তোমায় ডিসিপ্লিন হতে হবে, তোমায় সময় দিতে হবে। তা বলে তুমি ভেবো না যে আজকে তুমি জয়েন করবে কালকে তুমি পার্ট পাবে, এরকম হবে না। সেই জন্য অ্যাক্টিং ইনস্টিটিউটের এই জিনিসগুলো একেবারেই ভিত্তিহীন। অ্যাক্টিং ইনস্টিটিউট বলতে দেখো আমার মানে দুটো জায়গার নাম মনে পড়ে, সেটা হচ্ছে পুনে ফিল্ম ইনস্টিটিউট ইন্ডিয়ার, যেটার নাম শুনলে বাইরের দেশেও প্রণাম করে। নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিও শুনলে প্রণাম করে পুনে ফিল্ম ইনস্টিটিউটের নাম। ইভেন আর হচ্ছে আমাদের কলকাতায় যদি বলো তাহলে এসআরএফটি। আমার এই দুটো মাথায় আছে। আমি মানে আমি জানি অনেক নাম করা ইনস্টিটিউট আছে আশেপাশে, সাউথ কলকাতার ভেতর প্রচুর আছে। আমি সেগুলোর নাম নেবো না, আমি কারোর বিরোধী নই, কিন্তু আমার মনে হয় না যে 6 মাসে 8 মাসে কাউকে অভিনয় কেন কোনো কিছুই শেখানো। কারণ কোনো প্রফেশন বা কোনো শিল্পটা কোনো টাইম লিমিট হয় না, আর এটার কোনো শেখার শেষ হয় না, শেখার কোনো শেষ হয় না। সচিন টেন্ডুলকার যেদিন রিটায়ার করেছিল সেদিনও বলে গেছিল যে মানে আমি লাস্ট ডে অব্দি শিখে গেছি, ইভেন আমি আরো শিখবো যদি আমি কোচিং দিই। তো শেখার কোনো শেষ হয় না। সেই জন্য তাহলে আমি যখন দেখি 6 মাসে বা 21 দিনের অ্যাক্টিং কোর্স, আমি এরকমও দেখেছি 21 দিনের ক্র্যাশ কোর্স। হ্যাঁ মানে পড়াশোনায় থাকে, পরীক্ষার সময় টেস্ট গুলো হতো ওখানে দেখেছিলাম 21 দিনের ক্র্যাশ কোর্স, ওরকম অ্যাক্টিং কোর্স আমি দেখেছি। এরকম অডিশন দিন এরকম সুযোগ পাবেন, এগুলো মানে ভিত্তিহীন ভিত্তিহীন এগুলো। আর আমি মানে পেরেন্টসদের বলবো, বিশেষ করে বাবা মাদের বলবো যে আপনারা যদি আপনাদের সন্তানদের সত্যি সাপোর্ট করতে চান তাহলে থিয়েটারে জয়েন করান। আর যদি সত্যি মানে ইনস্টিটিউটে দিতে চান, ভালো ইনস্টিটিউটে, তাহলে ইনস্টিটিউটের খোঁজ খবর নিয়ে তাহলে ভর্তি করুন। এবং সবার আগে আমি মানে একটা কথা বলবো, যে কোনো ইনস্টিটিউট, ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের যে কোনো ইনস্টিটিউট যত ভালোই হোক না কেন, যত মানে আপগ্রেডেডই হোক না কেন, কেউ কিন্তু গুলিয়ে কাউকে খাইয়ে দিতে পারবে না, কেউ কিছু শিখিয়ে দিতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস তার মধ্যে সেই জিনিসটা কিছু যদি না, হ্যাঁ ইনস্টিটিউট কি করবে, একদমই ইনস্টিটিউট কি করবে বা একজন টিচার কি করবে, ধরো অ্যাক্টিং এর কিছু টুলস আছে, সেই টুলস গুলো তোমাকে ইউজ করা শেখাবে। ধরো এক্সপ্রেশন, চোখ মুখ, হাত নাড়ানো, দাঁড়ানো টাইপ, এগুলো তোমায় দেখাবে কার্য কিভাবে, সেই মেথড কি, এগুলো টুলস গুলো তুমি ইউজ করা শেখাবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি ধরো একটা ছেলে বা একটা মেয়ে হয়তো প্রচন্ড ফাম্বেল করে, কথা বলতেই পারে না, সে যদি ওই অবস্থায় এসে যদি অ্যাক্টিং ইনস্টিটিউটে জয়েন করে তাহলে ইনস্টিটিউটে পড়ার থাকবে না। তার জন্য সেই জন্য তাকে কি করতে হবে, তাকে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। আমি মনে করি সেলফ গ্রুমিং এর থেকে ভালো গ্রুমিং কিছু নেই। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে গ্রুম করো, নিজেকে দেখো, হাঁটো, চলো, বই পড়ো, খবরের কাগজ পড়ো, ডায়লগ শো করে দেখো, ফাঁকা ঘরে নিজের সাথে নিজে কথা বলো, রেয়াজ করো, ভয়েসের মডিউলেশন। আজকালকার দিনে মানে আমি জানি এটা হয়তো বললে অনেকে অনেকভাবে রেগে যাবে, ইভেন আমার বয়সে অনেক আর্টিস্টরা আছে আমি দেখেছি যারা পিচ, হাই পিচ, লো পিচ করতে পারে না, যারা মডিউলেশনটা অনেকটা ভাবে মানে কোথাও গিয়ে ম্যাচ খায়। ইভেন আমারও প্রচুর ভুল আছে, আমিও শিখছি। আমি সেই জায়গাগুলোর থেকে দাঁড়িয়ে বলবো যে তোমরা যারা আসতে চাইছে তারা প্লিজ সেলফ গ্রুমিংটা করো, তারা নিজেরা যে প্রফেসর চয়েস করো। প্রচুর সিনেমা দেখো, আজকালকার দিনে ওটিটি আছে, নেট খুললেই হাতের গোড়ায় সিনেমা, সেটা বাংলা, তেলেগু, মালায়ালাম, ফ্রেঞ্চ, ইটালিয়ান, ক্যানাডিয়ান, যা পারবে দেখো। 1840 সালের সিনেমা দেখো, রাজা হরিশ্চন্দ্র দেখো, ফার্স্ট ফিল্ম,
সাইলেন্স, যা পারবে দেখো, যে কোনো দিক থেকে তুমি শিখতে পারো। ইভেন বাজে সিনেমাটাও দেখো, সেটা যে কেন বাজে সেটাও তোমার জানতে হবে। তুমি যদি একটা বাজে সিনেমা থেকে খুঁজে না বার করতে পারো যে এটা কেন ফ্লপ হলো, এটা কেন বাজে, তাহলেও সেটা তোমার ফল, তুমি বার করতে পারছো না, তুমি সেই জায়গাটায় যেতে পারছো না। তোমায় খুঁজে বার করতে হবে যে এটা কেন বাজে, এই এই সিনেমাটোগ্রাফিটা লোকে কেন ভালো লাগে, কারণ সেটা তো আরো 10টা জায়গা হয়ে। সেই জন্য তুমি নিজের যতক্ষণ না তোমার রিসার্চ করছো, নিজেকে যদি তুমি প্রিপেয়ার না করো, কোনো ইনস্টিটিউট তোমায় গিয়ে খাইয়ে দিতে পারবে না। আর এই 6 মাসের অ্যাক্টিং কোর্স, মানে আমি তো এদের পোস্টার থেকে আমি একটাই বলি নমস্কার, আমি আর একদমই তাই। এই ব্যাপারগুলোর মানে শুধু অ্যাক্টিং এর মানে এই ইনস্টিটিউট যে এটা এইটাই শুধু নয়, একটা খুব ব্যক্তিগত মতামত আমার, আমি দেখেছি বা শুনেওছি, ছোট 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 প্রচুর প্রোডাকশন হাউস ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে, আহ, একদম যেগুলো কোনো ভিত্তিহীন, যেগুলোতে কোনো হয়তো কাজ হবে না, যেগুলোতে গেলে মানুষ হয়তো বিপদে পড়তে পারে। টলিগঞ্জ এলাকায় প্রচুর, মানে আমি এরকমই একজন তারকার এরকম ইন্টারভিউ নিচ্ছিলাম, একজন পরিচিত মুখ, তো তিনিই বলছিলেন যে টালিগঞ্জ মেট্রো থেকে নামার পর প্রচুর এরকম ছোট ছোট প্রোডাকশন হাউস তোমরা দেখতে পাবে যারা অভিনয়ে আসতে চাইছো। তো তারা যদি কোনো রকম ভাবে তোমাকে এইভাবে কনভিন্স করানোর চেষ্টা করে যে আহ, মানে অভিনয়ে সুযোগ করিয়ে দেবো আমাকে, সেই জন্য কিছু অ্যামাউন্ট তোমাকে, মানে যেটা খুব খারাপ ভাবে বলতে গেলে ঘুষ বা এরকম কিছু। এই র্যাকেটটা প্রচন্ড ভাবে চলে, এই র্যাকেটটা নতুনদের সাথে প্রচন্ড ভাবে চলে। যে আমি ইভেন এটাও দেখেছি যে তোমাদের আর্টিস্ট ফোরামে কাজ করিয়ে দেবো 25,000 টাকা দিয়ে। হ্যাঁ, তোমাদের হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমাদের টাকা, তোমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য টাকা দাও। আমি সবাইকে এই ভিডিওটা যারা দেখবে আমি বলতে চাই যে যে কোনো জেনুইন অডিশনে টাকা নেওয়া হয় না, এটা তোমরা জেনে রাখো। যে কোনো জেনুইন অডিশন, সেটা তোমরা হিন্দিতে মানে বম্বের অডিশনই দাও, সেটা বাংলার দাও, মালায়ালাম, তেলেগু, হলিউডে গিয়ে দাও, কোনো জেনুইন অডিশনে টাকা নেওয়া হয় না। আর যেই জেনুইন অডিশন গুলো রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হয়, সেগুলো কোনোদিনই 1,000 টাকা নেওয়া হয় না। সেটা খুবই নমিনাল, হয়তো ইন্ডিয়ায় হলে 20 টাকা, 30 টাকা, ম্যাক্সিমাম 50, 100 টাকা। সেটা হয়তো সেই প্রোডাকশনের যে অডিশনের দিনের যে লিস্টেড বা বিভিন্ন ব্যবস্থাপনা যেটা করেছে, সেটার হয়তো চার্জটা তোলার জন্য। কিন্তু সেই প্রোডাকশন প্রচন্ড ভাবে নামি, তাদের তোমরা কাজ দেখতে পাবে, তারা অলরেডি কিছু না কিছু কাজ করে, এরকম না যে তারা টাকাটা এগিয়ে নিচ্ছে। কিন্তু এইখানেই মানে কন্ট্রাডিক্টরি ব্যাপারটা আছে যে এই সেম মেথডে কিছু ফেক প্রোডাকশন হাউস টাকা নিয়ে রেজিস্ট্রেশনের নামে টাকা লুটছে। ইভেন যারা খুব জেনুইন ছেলে মেয়ে, যারা জানে না, যারা নতুন, তারা এই কাছে পা দিচ্ছে এবং প্রচন্ড ভাবে বিতাড়িত হচ্ছে, প্রচন্ড ভাবে ঠকছে। আর সবার তো এরকম নয় যে সবার প্রচুর টাকা আছে, প্রত্যেকেরই হার্ড এন্ড মানি, যার বেশি আছে তারও হার্ড এন্ড, যার কম আছে তারও হার্ড এন্ড মানি। তো সেই জন্য আমি আমি যেটা একটু আগেই বললাম যে তোমরা রিসার্চ করো, তোমরা খোঁজ খবর নাও, তোমরা নিজেদেরকে তৈরি। আর টাকা এখানে একটু কাজ করে, তোমার কাজ করে তুমি টাকা কামাবে, এটা মাথায় রেখো, এটা মাথায় রেখে কাজ করে টাকা কামাবে, টাকা দিয়ে কাজ করবে, এটা মাথায়। একদমই তাই। আর শুধু তাই নয়, একটা জিনিসও খুব চোখে পড়ে, ওয়ার্কশপ। ওয়ার্কশপের নামে কত যে কিছু, এই একই জিনিস ওয়ার্কশপের নামে কত রকম ভাবে যে কত ছেলে মেয়েকে বোকা বানানো হয়, বা এই যে টাকা লুট করা হয় বলতে, এই এই জিনিসগুলো চলে, এগুলো মানুষ কি বোঝে না? মানে তুমি কি বলবে? না আমরা আচ্ছা, হয়তো আবার পরোক্ষভাবে রয়েছি বলে আমরা বুঝতে পারি, তোমরা প্রত্যক্ষ দেখো, তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে। দেখো আমি আবারও বলছি যে ওয়ার্কশপ যদি করতেই হয়, থিয়েটারের ওয়ার্কশপ করো। যদি অ্যাক্টিংটা শিখতে হয়, অবশ্যই বলছি না যে যারা টেলিভিশনে কাজ করে বা যারা ফিল্মে কাজ করে তারা কোনো ওয়ার্কশপ করাতে পারবে, কিন্তু জেনুইন ওয়ার্কশপ, জেনুইন ওয়ার্কশপ আগে তোমরা খুঁজে বার করো। এরকম না যে আজকে এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, এই তো একটা পার ডে 500 টাকা নিচ্ছে, পার ডে 1,000 টাকা নিচ্ছে, আমরা গিয়ে ওয়ার্কশপটা করি, এরকম কোনো না। তোমরা জেনুইন ফ্যাকাল্টি দেখো, যে সেই ফ্যাকাল্টি আজকালকার দিনে যে কোনো কোনো ডিরেক্টর, কোনো আর্টিস্ট যদি ওয়ার্কশপ করায়, তার তার নাম নিয়ে তোমরা গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, আজকালকার দিনে মেয়ে কাজ কি কাজ করেছে, কি না করেছে, তার মধ্যে স্বীকৃতি পুষ্টি পেয়ে যাবে। তার যদি ভালো কাজ করে, তার আইএমডিবিতে প্রোফাইল থাকে, তার গুগলে তুমি তার নাম দিয়ে সার্চ করলেই পাবে। তো সেখানে তোমরা জেনুইন কন্ট্যাক্টের কাছে যাও, এরকম যেও না যে যাদের কেউ চেনে না। হ্যাঁ, এরকম অনেকে আছে যাদের কেউ চেনে না, যারা ভালো কাজ করে কিন্তু তাদের কাজের কেস শুনি পাবে, এরকম না যে ডিরেক্টর, কোয়ালিটি একদমই। ডিরেক্টরদের যেমন লোকের নামের থেকেও বেশি কাজ দিয়েছিল,
এরকম অনেক ডিরেক্টর আছে হুম যাদের মানে কাজ লোকে চেনে কিন্তু নাম জানে না। উত্তম কুমারের যুগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একদম প্রথম দিককার সিনেমার ম্যাক্সিমাম ডিরেক্টরেরই লোকে নাম জানে না, কিন্তু তারা কাজ দিয়েছেন। ওই হুম ওই ডিরেক্টরের কাজটা কিন্তু এই কাজটা খুব ভালো হয়েছে, অনেকে জানে না। কিন্তু তোমরা যেটাই যাও তোমরা খোঁজ খবর করো, নিজের রিসার্চ চর্চা করো। আর ওয়ার্কশপ যদি করতে হয় আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা থিয়েটার ওয়ার্কশপ করো। থিয়েটার ওয়ার্কশপ অবশ্যই থিয়েটারের মতো করে শেখাবে, সেখানে থিয়েটারের জিনিসটা হয়তো বেশি শিখতে পারবে, কিন্তু সেখান থেকে অভিনয়ের যে ইনপুটটা তুমি পাবে সেটা তুমি সব জায়গায় কাজে লাগাতে পারবে। থিয়েটার এমনই একটা ক্যান্ডিডেট, আমি এই জন্য মানে যতগুলো প্রশ্ন করেছে আমি প্রত্যেকটাতেই আমি থিয়েটারের কথা বলি, কারণ থিয়েটার এতটাই একটা হুম গুরুত্বপূর্ণ জায়গা। যারা করে থিয়েটার, যারা থিয়েটার করেনি, যারা নিয়মিত দর্শক থিয়েটারে, ইউটি একাডেমি চত্বরে, নন্দন চত্বরে বা রবীন্দ্র সদন, তপন থিয়েটার, এসব চত্বরে যদি যাও, কিছু কিছু দর্শক আছে আমি বুঝছি যারা দিনের পর দিন থিয়েটার দেখে, তারা অনেক আমাদের ইন্ডাস্ট্রি অনেক আর্টিস্টের থেকে বেশি বলে দিতে পারবে, তাদের মানে অনেক রিসার্চ একাডেমি দেখে 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 প্রত্যেক দিন হয়তো থিয়েটার, আমি এরকম প্রচুর লোক দেখি। তো সেই জন্য তোমরা রিসার্চ ওয়ার্কটা করো, তোমরা পড়াশোনাটা করো। পড়াশোনা সবকিছুর জন্য পড়াশোনা দরকার, কিন্তু এটা মানে লোকের একটা বেগ, একটা বাজে ধারণা যে অ্যাক্টিং আসতে গেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম বা ডিরেকশনের জন্য ওই অ্যাকশনটা বললাম, কাটটা বললাম, একদমই না। প্রচুর প্রত্যেকটা প্রফেশনে যেমন পড়াশোনা লাগে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা আসতে গেলে পড়াশোনা লাগে। বই পড়ো। আজকালকার দিনে আমি যদি জিজ্ঞেস করি যে স্ট্যানিস্লাভস্কি কে, স্ট্যানিস্লাভস্কি কেউ চেনেই না, অর্ধেক ছেলেমেয়েই চেনে না স্ট্যানিস্লাভস্কি। অথচ স্ট্যানিস্লাভস্কির মেথড অ্যাক্টিং দিয়েই মানে আজকে হলিউডের কত অ্যাক্টর, মানে ইভেন অ্যাল পাচিনোর মতো অ্যাক্টর স্ট্যানিস্লাভস্কির কথা মেনশন করে। তো সেই জন্য নিজের কাজটা, নিজের পড়াশোনাটা নিজেদের করতে হবে, এর থেকে বেশি কোনো হতে পারে না। একদমই তাই। আমরা অনেক গুরুগম্ভীর আলোচনা এবং অনেক প্রাসঙ্গিক কথাবার্তা আলোচনা করলাম। আস্তে আস্তে আমাদের আড্ডা শেষ করতে হবে। শেষ করার আগে আমরা বেশ কিছু ছোট ছোট প্রশ্ন, মজাদার প্রশ্ন এবং র্যাপিড ফায়ার বলতে পারো, র্যাপিড ফায়ার বা একটু ছোট ছোট প্রশ্ন উত্তর, এবং তার সঙ্গে আমাদের যে পোস্টারটা গেছে আজকের আড্ডার, তো সেটার যে এগেনস্টে অনেক ভিউয়ার্স আছেন বা তোমার ফ্যান ফলোয়ার্স যারা আছেন হয়তো, আহ, তারাই হয়তো তোমার কমেন্ট করেছে, অনেক অনেক প্রশ্ন দিয়েছেন তারা। তো আমরা সেগুলো এখন নেব, ঠিক আছে? তো ইউটিউবে এই কমেন্ট গুলো এসছে। শাহনাজ পারভিন কমেন্ট করেছেন, তোমার ফ্যামিলি মেম্বার মানে তোমার বাড়িতে কে কে আছেন বলো প্লিজ। আচ্ছা, আমার বাড়িতে আছেন বলতে আমি বাড়ির ছোট ছেলে, আমার দাদা আছে, আমার মা বাবা আছে, আর আমার কিছু পোষ্য আছে বাড়িতে থাকে, আর আমার কিছু স্ট্রে ডগস আছে। এখন অ্যাট প্রেজেন্ট আমার স্ট্রে ডগস এর সংখ্যা হচ্ছে 22 জন, যাদের 3 বেলা খাওয়ানো। ইভেন তারা আমার বাউন্ডারি ওয়ালে, হ্যাঁ, তো তারা ম্যাক্সিমামই আমার বাউন্ডারি ওয়ালের ভেতরে থাকে বা বাড়ির সামনে থাকে কেউ, তো তাদেরকে সবাইকে নিয়ে হচ্ছে আমার ফ্যামিলি। আর এমনি আমি বাড়ির ছোট ছেলে, সেই জন্য একটু বেশি প্যাম্পার্ড। আর এদের নিয়ে মানে লকডাউনে এদের নিয়ে আমার বেশ ভালোই কাটছে। আমি একটু ইন্টারাপ্ট করব, তোমার এই যে এতগুলো পোষ্য শুনে আমার তো মানে ভীষণ একটা ভালো লাগা শুরু হয়ে গেল আসলে। আমারও প্রচুর এরকম রয়েছে, 7-8 জন রয়েছে, 22টা নেই, আর 7-8 জন রয়েছে, ওরা স্ট্রে ডগস। তো আমার পোষ্যই বলা যেতে পারে, ওরা ওই আমার বাড়ির বাউন্ডারির একদমই একদমই মধ্যেই থাকে আর কি। অবশ্যই, মানে ওরা, ওদের জন্য আমি মনে খাওয়া মানে দাওয়া ওরা করা ফ্যামিলি থাকে মেম্বার, ওরা একটা। ফ্যামিলি মেম্বারদের মতনই হয়। ইভেন আমি তো এটা বলি যে মানুষের থেকে সবসময় ওরা এনি ডে বেটার, এনি ডে বেটার হয় ওরা। একদমই তাই। তো তো সেই জন্য সবারই মানে ওদের প্রতি দেখা উচিত। সবাই ব্রিডেড ডগ অ্যাডাপ্ট করে, তো আমি বলবো যে ইন্ডি ব্রিড যদি কেউ অ্যাডাপ্ট করে, এটা অনেকেই জানে না যে ইন্ডি ব্রিড অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়, কারণ যেহেতু ওরা ছোট থেকে ওদের জেনেটিক্সটা রাস্তাতে হয়, মানে জেনেটিক্স ওদের মানে একদমই স্ট্রেজ হয়, ওরা রাস্তায় বড় হয়, সেই জন্য ওদের কমিউনিকেশন স্কিল অনেক বেটার হয়। যেহেতু আমি ছোট থেকেই মানে একদমই মানে জন্মানোর 2-3 বছর বয়স থেকে আমি এই কুকুর নিয়ে ঘাঁটি, সেই জন্য প্রচন্ড ওদের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে। ভীষণ একটা টান, এবং বাইরে গিয়ে থাকা যায় না বেশি দিন, যে মন না, মন খারাপ একদম লাগে। থাকা আমি যায় না। যদি আহ, থাকা যায় না। আমার মা তো মানে বাড়ি ছেড়ে কোথাও যেতেই পারে না, মা বাবা, কারণ যেহেতু ওদের জন্য পুরো আলাদা রান্নাটাই 3 বেলা করতে হয় মাকে। আর আমি আমি যেখানেই থাকি মানে আমি হয়তো দুপুর বেলাটা মানে খাবারটা দিতে পারি না, কিন্তু সারাদিনে সকাল দুপুর আর রাত্রের মধ্যে আমায় রাত্রিবেলা, যদি আমার নাইট শুট না থাকে, রাত্রিবেলা যত রাত্রিরই হোক আমায় এসে খেতেটা আমায় দিতেই হয় ওদেরকে। বাহ, দারুণ। আহ মধুশ্রী গায়েন লিখছেন,
হাই দাদা ভাই, আপনার বার্থডে কবে আর আপনার ফেভারিট কালার কি? প্লিজ আমার নামটা নেবেন। মধুশ্রী গায়েন কমেন্ট করতে। আচ্ছা, মধুশ্রী গায়েন, আশা করছি আপনি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে থাকুন। কোভিড প্যান্ডেমিকে বাড়ির লোকেদের সাবধানে রাখুন, সতর্কতা অবলম্বন করুন। আচ্ছা, আমার ফেভারিট কালার হচ্ছে, যেটা আমি পরে আছি, ব্ল্যাক, আর এর কন্ট্রাস্টিং কালার হচ্ছে হোয়াইট। সেজন্য আমার ম্যাক্সিমাম ইন্টারভিউ বা যে কোনো মিডিয়া চ্যানেলে যদি কোনো আমি ইন্টারভিউ দিই, বাইট দিই, ম্যাক্সিমাম সময় আমি ব্ল্যাক না হলে হোয়াইটই পরি। আর তারপর যদি কোনো কালার থাকে, সেটা যে কোনো ব্রাইট কালার, বেসিক্যালি রেড অ্যান্ড ব্লু, এই দুটো হয়। আর একটা কোয়েশ্চেন কি ছিল, আমি ভুলে গেলাম। আর তোমার বার্থডে কবে? আচ্ছা, আমার বার্থডে বার্থডে সম্পর্কে হচ্ছে জানতে চাই, তোমার বার্থডে। ফিফথ মে। ফিফথ মে আমার বার্থডে। সবে চলে গেছে। সবে চলে গেছে কিছুদিন আগে। যদিও আমি একদমই সেলিব্রেট করতে ভালোবাসি না আমার বার্থডে। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেন বার্থডে সেলিব্রেট করতে ভালো লাগে না কেন? মানে আমার এটা সবে শুরু হয়েছে, আমার যেন মনে হয় ইস, একটু বুড়ো হয়ে গেলাম। না, অ্যাকচুয়ালি মানে জন্ম তো একবার, জন্মানো নিয়ে এতবার সেলিব্রেশন একটু দরকার। আমি মানে বেসিক্যালি আমি না নিজেকে নিয়ে, যদি এখন আমার নিজেকে নিয়ে মাতামাতিটা খুব কম আমার। মানে আমি নিজে ইনভলভ থাকি নিজের সাথে, সেটা আলাদা ব্যাপার। মানে নিজেকে আমি হুম হুম হুম। সময় কাটাচ্ছি, কিছু একটা করছি, কিছু করছি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি নিজেকে নিয়ে যে খুব নিজের ওপর সেলিব্রেট করা, সেটা আমার কোনোদিনই নেই, ছোট থেকেই। বার্থডের দিন হলে আমার ম্যাক্সিমাম যদি খেতে খুব ভালো, মা কিছু রান্না করে দিতে, বা কিছু বানালাম, ঠিক খাবার, বা বন্ধুদের ট্রিট দিলাম, বা জিজ্ঞাসা করে সেটাও সেই ট্রিটগুলো পেন্ডিং। তো ওই আর কি, বেরোনো, খাওয়া, এটাই ম্যাক্সিমাম। বা সেলিব্রেশন করেছে যতদিন ছোট ছিলাম, মা বাবা যা করেছে, তারপর আমি আর সেভাবে সেলিব্রেট করি। রুমি ঘোষ লিখছেন, কেমন আছো দাদা? ভালো আছি, ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো, সাবধানে থাকো। এখন আর কিছু বলার নেই এই সিচুয়েশনে, সাবধানে থাকো। হ্যাঁ, ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। আর এই সিচুয়েশনে এখন আর তো বেশি কিছু বলার নেই, সাবধানে থাকো, সুস্থ থেকো। সৌরভ বিশ্বাস লিখছেন, দাদা ভাই তুমি এই অভিনয় জগতে কবে আসলে একটু যদি বলো। সৌরভ, আমি একটু বলে দিই। আম, এই প্রশ্নটা আমি দেখেছিলাম, তো সৌনকদা এটার উত্তর দিয়েছেন। আপনি কাইন্ডলি এই শোটা যখন চলবে, আপনি একদম প্রথম থেকে প্লিজ দেখবেন, আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। আপনার প্রশ্নটা রাখা হয়েছিল, মানে আমি রেখেছিলাম, আমি আপনার প্রশ্নটা দেখে আপনাকে তাই বলে দিলাম। সুতপা চক্রবর্তী লিখছেন, তোমার পেট গুলো কেমন আছে? আচ্ছা, ওরা খুব ভালো আছে, থ্যাংক ইউ। ওদের কথা জিজ্ঞেস করার জন্য থ্যাংক ইউ। আমি যতগুলো ইন্টারভিউ বা বাইট হয়, আমি ওদের কথা প্রায় মানে উঠলেই আমি বলি, কারণ মানে দে আর পার্ট অফ মাই ফ্যামিলি। তো সেই জন্য ওরা ভালো আছে। কয়েকজনের ট্রিটমেন্ট চলছে অ্যাজ ইউজুয়াল, সারা বছরই তো কারো না কারো ইনজুরি লেগেই থাকে। এমনি ওভারঅল ভালো। হুম। নীল বিশ্বাস লিখছেন, দাদা আপনার অ্যাক্টিং অ্যাক্টিং দারুণ লাগে। কপাল কুণ্ডলায় তোমার আপনি তুমি তোমার অ্যাক্টিং অসম। তোমার কালার, তোমার ডায়েট প্ল্যান কি জানতে চেয়েছে, আর এটা ঠিক বুঝতে পারছি না। তোমার পছন্দের কালার খুব সম্ভবত জানতে চেয়েছে। তো পছন্দের কালার তো তুমি বলেই দিয়েছো, বাকি প্রশ্নের উত্তরগুলো যদি একটু বল। অনেকগুলো প্রশ্ন আছে, প্রথমেই বলি অনেক ধন্যবাদ তোমাকে আমার মানে প্রশংসা করার জন্য। সবারই প্রশংসা পেলে ভালো লাগে, আর এত বড় প্রশ্নটা করার জন্য আরো বেশি করে ধন্যবাদ। আহ, কপালকুণ্ডলা আমার কাছে বরাবরই একটা স্মৃতি থেকে যাবে। আহ, যেহেতু আমার ফার্স্ট প্রজেক্ট মেগা সিরিয়ালে লিড হিসেবে, সেই জন্য ওই স্মৃতিটা হয়তো আমার মানে মনের মণিকোঠায় সারা জীবনই থাকবে, যতদিন আমি বাঁচব। আর একটা কি প্রশ্ন করেছিলাম, আমি ভুলে গেছি। ডায়েট প্ল্যান জানতে চেয়েছি। আচ্ছা, ডায়েট প্ল্যান হচ্ছে, আমি খুব নর্মাল খাবার খাই। হ্যাঁ, তা বলে সবার মতো বলবো না যে আমি সবই খাই কিন্তু কিছুই খাই না। আমি মোটামুটি আমি যতটা পারি মেনটেন করি। উইকলি একদিন করে আমার চিট ডে থাকে, আর আমার ম্যাক্সিমাম ডায়েটে যেটা থাকে সেটা হচ্ছে ওটস, এগ হোয়াইট, চিকেন, 500 to 600 গ্রাম মতন চিকেন থাকে। এক্সারসাইজ আমি 6 days a উইক করি, কোনো কোনো সময় 5 days a উইক করি। একদিন কার্ডিও করি আর একদিন এর। এটা হচ্ছে আমার মানে ডায়েটের সাথে তোমাকে আমি আমার এক্সারসাইজ প্ল্যানটাও বলি।
জয়দীপ জানতে চেয়েছেন, এটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না, একটু সেন্টেন্স কনস্ট্রাকশনের কিছু গন্ডগোল হতে পারে। আমার মনে হয় উনি টলিউডের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কে তোমার চোখে, এরকম কিছু একটা জানতে চেয়েছেন। আমি খুব আপেক্ষিক ভাবে বললাম, তো তুমি যদি একটু বলে দাও। আচ্ছা, টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস আমার মানে পছন্দের মধ্যে অনেকেই আছে। অ্যাক্ট্রেসের থেকেও সত্যি কথা বলতে বেশি অ্যাক্টররাই আছে, মেয়ের অ্যাক্টররা। তার মধ্যে প্রথম জায়গায় যদি কেউ থাকে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, আমার প্রচন্ড পছন্দের একজন আর্টিস্ট। তারপর বিশু সেনগুপ্ত আছে। আর অ্যাক্ট্রেসদের মধ্যে আহ শুভশ্রীদিকে আমার ভালো লাগে, শ্রাবন্তীদিকে ভালো লাগে, এই দুজন। আর পুরোনো দিনকার যদি হয় তাহলে অবভিয়াসলি সুচিত্রা সেন আমার প্রচন্ড পছন্দ। আর পুরোনো দিনকার মেল অ্যাক্টরদের যদি মধ্যে যদি বলো তাহলে হচ্ছে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় অবশ্যই। আর ক্যারেক্টার আর্টিস্টের মধ্যে পাহাড়ি সন্ধান, ছবি বিশ্বাস। নেক্সট প্রশ্নে যাব। নিমাই ঘোষ লিখছেন, আমার নামটা নিও, আমার নাম কৃতিকা। আর আমি বুঝলাম না ঠিক এটা কি প্রশ্ন। একজন, আচ্ছা আমি এমনি তোমাকে বলছি, তুমি একটু প্রশ্নটা এমনি উত্তর দিয়ে দাও। কৃতিকা আর বলছেন যে আমার নামটা নিও, আমার নাম কৃতিকা, আর তোমার প্রিয় নায়িকাকে। আচ্ছা, আমার প্রিয় নায়িকা বললাম, আর কৃতিকা আমার প্রিয় নায়িকা বললাম, শুভশ্রীদিকে আমার খুব ভালো লাগে, শ্রাবন্তীদিকে বেশ ভালো লাগে। আর পুরোনো দিনের নায়িকার মধ্যে সুচিত্রা সেন। আর কৃতিকা তুমি খুব ভালো থাকো। ভাস্কর মিত্র লিখছেন, তুমি সৌমির সঙ্গে অভিনয় করতে তখন কি বন্ধুর মতো থাকতে নাকি সারাক্ষণ ঝগড়া করতে? না, অ্যাকচুয়ালি সৌমি আমার থেকে বেশ খানিকটা ছোট ছিল, তো সেই জন্য অন স্ক্রিন তুমি ওকে যতটাই শান্ত দেখতে, ও ততটাই মানে দুষ্ট ছিল, প্রচন্ড চিন্তাটা আমার। ওর এখনো একটা চিন্তনার দাগ আমার এই হাতে এখনো আছে। ইভেন কপালকুণ্ডলার কাস্টিং টিমে প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা চিন্তনার দাগ আছে। প্রচন্ড দুষ্ট ছিল, অবভিয়াসলি খুব বাচ্চা, কিন্তু কাজের সময় প্রচন্ড সিরিয়াস ছিল। আমি দেখেছি মানে অত ছোট একটা মেয়ে, আমার থেকে বেশ খানিকটা ছোট, কিন্তু কাজের সময় প্রচন্ড সিরিয়াস। স্ক্রিপ্ট পড়ার সময় বরঞ্চ আমি ইয়ার্কি ফাজলামো মানলে ওই আমাকে বলতো, আরে কি হলো, স্ক্রিপ্টটা পড়ো, সিন এক্ষুনি সিন যাবে, শুরু হবে। তো এরকম একটা ছিল। দুষ্টুমি অবশ্যই হচ্ছে, হবে, সব জায়গায় থাকবে। প্রচন্ড পেছনে লাগতাম ওর, আমরা সবাই, যেহেতু ও ছোট ছিল। আর ও উল্টে কিছু করতে পারতো না, রেগে গিয়ে আমাদের মার, এটাই। শিল্পা মল্লিক লিখছেন, তুমি অভিনয় ছাড়া আর কি ভালোবাসো? আচ্ছা, অভিনয় ছাড়া যেটা, সেটা হচ্ছে প্রথমেই বলেছি, সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট, ফুটবল, যে কোনো ধরনের স্পোর্টস আমার খুব ভালো লাগে, তবে স্পেসিফিক্যালি ক্রিকেট, যেহেতু আমি নিজে ক্রিকেট খেলতাম, ক্লাব ক্রিকেট খেলেছি আমি। আর অ্যাট প্রেজেন্ট আমি ফুটবল নিয়েই পড়ে আছি, সারা রাত ঘুমোচ্ছি না, যেহেতু ইউরো কাপ আর কোপা আমেরিকা একসাথে চলছে। এখন একটা 9:30 অলরেডি বেজে গেছে, ম্যাচ শুরু হয়ে গেছে। পোল্যান্ডের স্লোভাকিয়ার ম্যাচ চলছে। তাছাড়া আমার হচ্ছে, আমি বায়োমেকানিক্স বা ফিজিওলজি, মানে খুব লেম্যান্স ল্যাঙ্গুয়েজে বলতে গেলে মাসেল অ্যানাটমি নিয়ে আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। আর একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাজেট, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, সেটা মোবাইল হোক, ট্যাবলেট হোক, টেলিভিশন হোক, যে কোনো ধরনের, সেগুলো নিয়ে আমি একটু চর্চা করি। এস খাতুন লিখছেন, তোমাকে খেলাঘর ধারাবাহিকে এখন আর দেখা যাচ্ছে না কেন? আমাকে খেলাঘর ধারাবাহিকে মাঝখানে দেখা যাচ্ছিল না, তার কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্র্যাক, আর সেকেন্ড কারণ হচ্ছে লকডাউন। তবে লকডাউনটা উঠতে না উঠতেই আবার আমাকে দেখতে পাবে তোমরা। ইভেন যেটা শুট আমি আজকে থেকেই শুরু করে দিয়েছি, আর সেটা অন্য একটা রূপে, মানে রিতমের এতদিন যে রূপটা তোমরা দেখেছো সেটা আর একটা রূপ। ইভেন এটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, যেটা আমি বলছিলাম একটু আগে। তো এরপর যত দিন যাবে, কারণ খেলাঘর গল্পটা এরকমই, যেখানে তোমরা যেটা এক্সপেক্ট করবে বা যেটা রেগুলার গল্পের থেকে একটু আলাদা, সেখানে সেই জন্য এক্সপেকটেশন সবসময় গল্পের স্ট্রিম অনুযায়ী বা স্টোরি লাইন অনুযায়ী হয়তো সবসময় ফুলফিল হবে না। কিন্তু আমি একটা ট্যাগ বলবো খেলাঘরের জন্য, যে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। সিরাজুল হক লিখছেন, দাদা ভাই কেমন আছো? তোমার অভিনয় সবগুলো দেখি, তুমি খুব ভালো, তোমার মনের মানুষ কে? আচ্ছা, থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি।
তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আরেকটা থ্যাংক ইউ, সেটা হচ্ছে আমার অভিনয় ভালো বলার। থ্যাংক ইউ এই সাপোর্টটার জন্য। আর আমার মনের মানুষ বলতে আমার ফ্যামিলি, আমার দাদা, আমার মা, বাবা, আমার পশুরা। আমার এখানে একটা প্রশ্ন আছে যে হ্যাঁ, বলো বলো। এখনো মনের মানুষ কি নেই, সত্যিই নেই, নাকি এখানে না বলতে চাইছো? না, বেসিক্যালি কি বলতো, আমার সত্যিই নেই। কারণ থাকলে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে কি কোনো কিছু কি চাপা থাকে বলো? কোনো কিছু চাপা থাকে না। আমার সত্যিই নেই। আর এরকম বয়সও নেই যে মানে টিনেজ বয়সটাও নেই যে লুকিয়ে রাখবো। ঠিক আছে, আমার সত্যিই নেই। আর মানে আমার পক্ষে থাকাটা কি বলবো, খুবই মানে খুব একটা প্র্যাকটিক্যাল না। কারণ আমি এতটাই ল্যাব খাই, মানে আমি কেউ একজন থাকলে তার পেছনেও তো টাইম দিতে হবে, নাহলে সে কেই বা থাকবে না। তার পেছনে একটা কমিটমেন্ট আছে, তাকে খুব প্র্যাকটিক্যাল। আর আমি যে আমার যেটা মানে ফার্স্ট প্রায়োরিটি থাকে ফ্রি টাইম হলে, সেটা হচ্ছে আমার ঘুম। যারা আমায় চেনে, মানে আমি দিনে 18 ঘন্টা 20 ঘন্টাও ঘুমোতে পারি আমার কাজ না থাকে, আমি এরকম লেভেলে ঘুম। সেই জন্য যদি কেউ থাকে তার পেছনে আমার কিছু টাইম ডিভোট করতে হবে, যেটা মানে এখন অব্দি করা হয়ে ওঠেনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। বুঝলাম। আর একজন কমেন্ট করেছেন, লিখছেন আমি ফ্রিজা খাতুন। ফ্রিজার নামটা যদি নাও, রিকোয়েস্ট করছেন। সৃজা? ফ্রিজা, ফ্রিজা খাতুন। আচ্ছা, সৃজা খাতুন, তোমার নাম নিলাম। তুমি ভালো থেকো। আমি জানি না কোথা থেকে তুমি বলছো, আশা করছি তোমার বাড়ির সকলে ভালো আছে, এবং সাবধানে থেকো, সুস্থ থেকো। নির্মাণ মিশ্র লিখছেন, আমরা জানি সৌনক একজন ফুটবল লাভার, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, মেসি না রোনাল্ডো? আমি যার ফ্যান সে হচ্ছে নেইমার। মেসি রোনাল্ডো অবশ্যই আমার পছন্দের, তবে আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, সেই জন্য আমার নেইমার খুবই পছন্দ। তবে রোনাল্ডো মেসি দুজনের খেলাই কিন্তু আমি দেখি। আর নেইমারের আগে যে আমার ফেভারিট ছিলেন তিনি হচ্ছেন পেলে, মাঝখানে রবার্টো কার্লোস। মানে সবাই অ্যাকচুয়ালি ব্রাজিলের, যেহেতু ব্রাজিল আমার ফেভারিট। শামিমা খাতুন লিখেছেন, তুমি কবে অভিনয় ফিরবে? আমার মনে হয় তুমি এর আগে উত্তরটা দিয়ে দিয়েছো, যে আজকে তুমি শুটিং কমপ্লিট করেছো, শুট ফ্রম হোম করেছো। কবিতা চন্দ্র লিখছেন, আই মিস ইউ। মানে মহিলা ফ্যান ফলোয়ার্স প্রচুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আপনাদের এই সাপোর্ট বা এই ভালোবাসাটার জন্যই আমাদের মানে আমাদের যত এনার্জি যায়, বা দিনের শেষে আমরা যতটাই টায়ার্ড হই না কেন, এই হয়তো একটা ছোট্ট কমেন্ট এর জন্যই কিন্তু আমরা মানে এই অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমাদের আমাদের সব থেকে বড় ফুয়েল, এটাই আমাদের চলার এনার্জিটা দেয়। একদমই তাই। শিউলি রানী লিখছেন, তুমি অভিনেতা না হলে কি হতে? আমি অভিনেতা না হলে ক্রিকেটার হতাম, একটা অপশন। মানে আমার কাছে তিনটে অপশন আছে, একটা হচ্ছে ক্রিকেটার হতাম, নয় আমি টেক জার্নালিস্ট হতাম, যেটা আমি বললাম যে গ্যাজেট, টেকনোলজিক্যাল গ্যাজেটস আমি খুব চর্চা করতে ভালোবাসি। আর থার্ড হচ্ছে আমি ফিটনেস নিয়ে কিছু একটা করার চেষ্টা করতাম, যেহেতু আমি বায়োমেকানিক্স নিয়ে পড়াশোনা করি। তো মানে এই তিনটে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। হ্যাঁ, চলো। ফেসবুক না ইনস্টাগ্রাম? ফেসবুক। ফুচকা না আইসক্রিম? ফুচকা। চা না কফি? চা। চা। বাঙালি চা ছাড়া কফি চলে না। বিরিয়ানি না মোমো? বিরিয়ানি, এনি টাইম, 24 ঘন্টা খেতে বললেও কেন। বাইক না ফোর হুইলার? 4 হুইলার, এনি টাইম। মোমো না ঝাল না মিষ্টি? টক ঝাল মিষ্টি। চিকেন না মাটন? চিকেন। সিনেমা না থিয়েটার? থিয়েটার। স্কুল না কলেজ? স্কুল। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। প্রিয় বাংলা ছবি? প্রিয় বাংলা ছবি বলতে অনেক অনেক আছে, নায়ক আছে। আচ্ছা, কমেডির মধ্যে জমালয় জীবন্ত মানুষ আছে, 74.5 আছে, 80তে 80 আছে,
মৌচাক আছে। আর আমি যতই বলবো মানে আমার প্রিয় ছবি যতই সেগুলো মানে হিন্দি মুভি লিস্ট বা বাংলা লম্বা হতে movie, থাকবে। পুরনো, হ্যাঁ মানে সেগুলো ম্যাক্সিমাম পুরনো, কারণ আমি মানে রেট্রো সিনেমা বা রেট্রো গান শুনতে আমার বেশি ভালো লাগে। পরের প্রশ্নে যাই। হ্যাঁ নিশ্চয়ই। প্রিয় পরিচালক কে? প্রিয় পরিচালক অবশ্যই সত্যজিৎ রায় ছিলেন, মানে এখনো আছেন, তিনি এখন আর আমাদের মধ্যে নেই। আহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনারা অবশ্যই তো প্রথম সারিতে আছেন। এখনকার দিনে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি নির্দ্বিধায় বলবো কৌশিক গাঙ্গুলি। আহ, জীবনের প্রথম প্রেম? জীবনের প্রথম প্রেম, প্রথম প্রেম বলতে মানে দেখো, প্রথম প্রেম যদি কোনো সাবজেক্ট হয় তাহলে সেটা হচ্ছে আমার থিয়েটার আর ক্রিকেট, সেম টাইমে আমি শুরু করি অলমোস্ট। আর যদি কোনো মানুষের প্রতি প্রেম হয়, সেটা প্রেম ঠিক ছিল না, মানে ভালো লাগা, যেটা স্কুল লাইফে আমাদের হয়, তখন আমি অত সেভেন এইট ওরকম সময় একটা পড়ি, তখন একটা ইনফ্যাচুয়েশন, মানে ক্লাস ব্যাচমেটের প্রতি পরমাণু, ওই ইনফ্যাচুয়েশন অব্দি। আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম বরাবর, এখন মানে ইন্ডাস্ট্রিতে ঢুকে একটু কথা বলা শিখেছি। বেড়াতে যেতে ভালোবাসো না বাড়িতে থাকো? মুডের ওপর ডিপেন্ড করে। বেড়াতে যেতে ভালোবাসি, মানে যখন মুড থাকে প্রচন্ড বেড়ানো তখন বেড়ানো, আর যদি আমি খুব টায়ার্ড থাকি তাহলে আমি বাড়িতে। কিন্তু ম্যাক্সিমাম টাইম যদি মানে যদি এটা কোনো রেশিওতে দেখা যায় তাহলে বেড়ানো 70% আর 30%। তুমি এমনিই বলছিলে যে আমি একটু ঘর কোনো এরকম একটা বলছিলে যে হ্যাঁ, আমি এই যে ঘুমোতে এমনি ভালোবাসি। প্রচন্ড মুডের ওপর ডিপেন্ড করে। আর যদি মানে ধরো কোনো বন্ধুরা আমাকে বললো যে চল বেরোই বা ঘুরি, তাহলে আমি মানে ইভেন আমি এখনো মানে আমার হেঁটে হেঁটে প্রচুর দূর চলে যাই আমার বাড়ির ওখান থেকে, আমার বন্ধুরা যখন বেরোই আমরা, মানে আমি আমার বাড়ি কসবায়, আমরা কসবা থেকে হেঁটে টালিগঞ্জ চলে যাই, পার্ক সার্কাসের দিকে চলে যাচ্ছি, মানে হেঁটে হেঁটে এরকম, মানে ঘুরতে প্রচন্ডই ভালো লাগে। আর বাইরের বেড়াতে, এই যে এত ঘুমোতে ভালোবাসো, তো উম, বাইরে বেড়াতে গেলে এরকম মনে হয় না যে অনেকে না তাড়া দেয় বেড়াতে যাওয়ার পর? আমি আমার খুব নিজের এক্সপিরিয়েন্স বলছি যে উঠে পর সকালবেলা উঠেই সেই তাড়না, বেড়াতে যেতে হবে। আমার মনে অ্যাকচুয়ালি হয় যে বাইরে আমি তো বেড়াতে রিল্যাক্স করতে এসেছি, আমি কেন 7 সকালে উঠবো? তোমার কি এরকম কিছু মনে হয়? না, অ্যাকচুয়ালি বাইরে বেরোতে গেলে না, তখন আমি যখন বাইরে বেরোতে যাই তখন আমার ঘুম উড়ে যায়। তখন আমার ঘুম আসেই না, মানে তখন হচ্ছে আমার ওই মানে আমি যখন যেটা করি আমি করলি ওটাই করি। বাইরে বেড়াতে গেলে আমার সবকিছু ভুলে যাই, আমি জাস্ট তখন হচ্ছে বেড়ানো, আমি কখন হোটেলে উঠলে হোটেল থেকে আমি বেরোবো কখন, এরকম। আর যাক, ঘুমের জন্য তো দেখো বাড়ি আছেই সবসময়, সেই জন্য বাইরে গিয়ে আর ঘুমটা মানে খুব একটা প্রযোজ্য না। তাহলে বাড়িতে থাকলে ঘর কোনো, বাইরে বেরোলে ল্যাব ল্যাব থাকে না না, সৌরভ। বাইরে বেরোলে খুব একটা আমি ঘর কিনো নই, মানে যদি আমি একবার মুড অন হয়ে যায়, আমি বাইরে যদি বেরোই তাহলে আমি ঘুরতে ভালোই বাসি। আর বাড়িতে থাকলে আমি একটু এদিক ওদিক, মানে সোফার কোণে পড়ে আছি, বিছানার কোণে বসে, এরকম। যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, 1 ঘন্টা প্রায় কাটিয়ে দিয়েছি আমরা। প্রায় প্রায় প্রায়। তো আমাদের তো এবার সবাইকে টাটা বলতে হবে। তো যাওয়ার আগে যদি আমাদের দর্শকদের একটু কিছু বলো, এবং তার পাশাপাশি আমাদের টলি রিপোর্টার কিন্তু অলমোস্ট 1 লাখ ছুঁই ছুঁই, 1 লাখ সাবস্ক্রাইবার হুম। ছুঁই ছুঁই, তো সেটা নিয়েও যদি কিছু বলো। টলি রিপোর্টারকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে এরকম একটা আড্ডায় ইনভাইট করার জন্য। এই সুযোগটা আমার জন্য, রাকির সাথে আমার অনেকবারই ইন্টারাকশন হয়েছে, কিন্তু আমাদের সময় হচ্ছিল না, আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, তো আলটিমেটলি আজকে হলো যখন অনেকটা সময় ধরে হলো, খুব ভালো লাগছে। কারণ আমি টলি রিপোর্টারের সাথে এর আগে বহুদিন আগের থেকে আমি যুক্ত, এর আগে আমি ইন্টারভিউতে বাইকে বাইক সেই জন্য খুবই পরিচিত একটা ফ্যামিলি। সেই জন্য টলি রিপোর্টারের সমস্ত দর্শকদের বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টলি রিপোর্টারের যারা স্টাফ, তোমাকে বলছি, রাখি, এবং যারা যারা ব্যাক এন্ডে যারা যুক্ত, প্রত্যেকে সবাই ভালো থাকুন। এবং আপনাদের যেই প্রয়াস বা প্রচেষ্টা, যেটা মিডিয়া কভারেজ থেকে শুরু করে এই নতুন ভাবে আড্ডা ধরে রাখা, এটা আগামী দিনে আরো এগিয়ে যাবে। তোমাকে অনেক থ্যাংক ইউ সোনকদা, আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য। সারাদিন প্রচুর খাটনি গেছে তোমার, বুঝতে পারছি, শুটিং এর একটা চাপ, সারাদিন শুট ফ্রম হোম, আমাদের ওয়ার্ক ফ্রম হোম, আর তোমাদের শুট ফ্রম হোম, কাজে কিছুটা রিলেট করতে পারি কিরকম ধরনের চাপ যায়। আর আহ, খুব, তোমাকে অনেক থ্যাংক ইউ, এতখানি কাজ কর্ম সমস্ত কিছুর মধ্যে থেকে ক্লান্তি
সমস্ত কিছু রয়েছে, সবকিছুর মধ্যে থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য খুব ভালো গেল আজকের সন্ধ্যাটা। আর খুব ভালো থাকো, সুস্থ থাকো, শুটিং ফিরবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। কোভিড প্রোটোকল মেনে শুটিং শুরু হচ্ছে, তো সেজন্য আরো সাবধানে থাকার জন্য বলবো। আগামী দিনে আবারও দেখা হবে, হয়তো ভার্চুয়ালি হবে না, আশা করছি ভার্চুয়ালি যাতে না হয়, একদম একদম সামনাসামনি হবে, সামনাসামনি গিয়ে আড্ডা হবে। ততক্ষণ আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো এরকম আরো অনেক আপডেট পেতে চোখ রাখবেন আমাদের টলি রিপোর্টারের এই ইউটিউব চ্যানেলটিতে, এবং টলি রিপোর্টারের ভিডিওস গুলি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আগামী দিনে আরো আরো অনেক এক্সক্লুসিভ ভিডিওস দেখার জন্য, ইন্টারভিউস দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। তোমাকে অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছে।